মধ্য মাঘ মাস। বৃষ্টি নেমেছে। প্রবল উত্তরে হাওয়া বইছে এই দুর্যোগের রাতে। প্রত্যাশিতভাবেই সমগ্র মহাবিহার ঘুমে আচ্ছন্ন। শুধু একজনই জেগে আছেন। প্রধান চৈত্যটির পাশ দিয়ে লম্বা বারান্দা, আর তারপরেই শ্রমণদের থাকার সারি সারি ঘর। ভন্তে ভিক্ষুপা তার অঙ্গবস্ত্রটি দিয়ে প্রদীপটি আড়াল করে সাবধানে বাঁচিয়ে শেষ ঘরটির মধ্যে এসে দাঁড়ালেন। তারপর এদিক ওদিক দেখে উত্তর পূর্বের কোণের একটি পাথরের ওপর মৃদু চাপ দিতেই সেটি ভিতরে ঢুকে গেল, আর সঙ্গে সঙ্গে কালো দেওয়ালের একটি অংশ খুলে উন্মুক্ত হল একটি গুপ্ত পথের মুখ। সন্তর্পণে এদিক ওদিক তাকিয়ে তার ভিতরে ঢুকে দেওয়ালের অংশটি ঠেলে গোপনে রাস্তাটি বন্ধ করে দিলেন ভিক্ষুপা। খানিকক্ষণ বাদে ঠিক সেই ঘরের বাইরে যেন ভোজবাজির মতো আবির্ভূত হলেন তিনজন। তাদের মধ্যে একজন দ্রুত এসে পাথর চেপে সরিয়ে সেই গুপ্ত সুড়ঙ্গের পথ উন্মুক্ত করলেন। আসুন স্থবিরশ্রেষ্ঠ, আসুন পণ্ডিতাচার্য। দ্রুত গেলে হয়তো কন্যা তিনটিকে বাঁচাতে পারি। দ্রুত সেই গুপ্ত পথে প্রবেশ করলেন পাল সম্রাট কুমারপালের প্রধান অমাত্য সোমেশ্বর গর্গ, মহাপণ্ডিতাচার্য বোধিভদ্র এবং অঙ্গ থেকে হরিকেল তথা সমগ্র পৌণ্ড্রবর্ধনের অহংকার সোমপুর মহাবিহারের মুখ্য স্থবির পণ্ডিত শ্রেষ্ঠ অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের আধ্যাত্মিক গুরুদেব শ্রী রত্নাকর শান্তি। গপ্পমিরে ঠেক, কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই ঠেকে সবই আছে। গপ্পমিরে ঠেক এবার শনিবার রাত 9টার পাশাপাশি রোববার সন্ধে 6টাতেও জিএমটি শটস। গপ্পমিরে ঠেকের আজকের গপ্প অভিক সরকারের লেখা রক্তফলক। Any digital copy of this content leading to piracy is a crime. এই গল্পের যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাইরেসি দণ্ডনীয় অপরাধ। অনুগ্রহ করে পাইরেসি করবেন না, পাইরেসি সাপোর্ট করবেন না। তাহলে শুরু করা যাক। রক্ত দেখতে খুব ভালোবাসে টেনিয়া, ছোটবেলা থেকেই। ওর যখন 5 বছর বয়স তখন থেকেই আরশোলা আর ইঁদুর ধরে ব্লেড দিয়ে কেটে দেখা ছিল ওর প্রিয় শখ। নেতাজি নগরের উদ্বাস্তু কলোনির ছেলেটির এহেন শখ দেখে আত্মীয় স্বজনরা হেসে কুটিপাটি হতেন। ও মায়া, দেখা যাও, তোমার পোলা ডাক্তার হইব মনে লয়। হাসিটা অবশ্য মিলিয়ে গেছিল যেদিন ছোট্ট টেনিয়া মায়ের কাপড় কাটার কাঁচি দিয়ে একটা 2 সপ্তাহের বাচ্চা বেড়ালের মুন্ডু কেটে ফেলে। কি করলি রে? কেন করলি? কেন করলি? মা বিড়ালের করুণ মিউ মিউ কান্না শুনে সেদিন মায়ারানী হালদার মুখে ভাত তুলতে পারেননি। এরপর টেনিয়াকে শোধরাবার অনেক চেষ্টা করা হয়, ফল হয় উল্টো। ছেলের মধ্যে শীতল নিষ্ঠুরতা আর ধূর্ততা নজর এড়ায়নি মায়ারানীর। ডাক্তার, বুদ্ধি, মানত, জল পড়া, চেষ্টা হয় সবই, কিন্তু মায়ারানী মনে মনে জানতেন এসবে লাভ কিছু হবে না, হয়নি। তার শ্বশুর বংশে কারো কারো এরকম উন্মাদ ও হিংস্র হয়ে ওঠার ইতিহাস আছে। তার শাশুড়ির ভাসুরের বড় ছেলের নাকি এরকম অভ্যেস ছিল, নিজের হাতে মুরগির মাথা ছেড়ে ফেলা, খুঁচিয়ে খুঁচিয়ে কুকুরছানার চোখ খুবলে ফেলা, এসবের মধ্যে লোকটা পৈশাচিক উল্লাস খুঁজে পেত। এদিকে উত্তর চরমজলিশপুরের জমিদার রতিকান্ত হালদারের বড় ছেলের সেই সব কাজে বাধা দেবে এমন সাহস গোটা চট্টগ্রামে কারো ছিল না। শুধু তাই নয়, মায়ারানী এও জানেন শুধু হিংস্রতাই নয়, এদের মধ্যে থাকে অতল স্পর্শী কামুকতা। লঘুগুরু জ্ঞান থাকে না, সময়ে অসময়ে বিচার থাকে না, এমনই রাক্ষসের সর্বগ্রাসী সেই কাম স্পৃহা। রতিকান্ত হালদারের বড় ছেলের হাতে বারবার তিনি নিজে নিগৃহীতা হয়েছেন।
বলতে বলতে কেঁদে ফেলেছিলেন মায়ারানীর শাশুড়ি। শেষে নিজের বাবারই এক মুসলমান রক্ষিতাকে নিয়ে সে পালায়। তখন তার বয়স মাত্র 16। যাবার আগে অবশ্য সে বাবার সঞ্চয়ের বেশ খানিকটা অংশ নিতে আর বাবার বুকে একটা আধহাতি তলোয়ার গেঁথে দিয়ে যেতে ভোলেনি। মায়ারানীর তাই ভয় হয়। কলোনির মধ্যে উঠতি বয়সের মেয়ে বউদের ভিড়, কবে কি কেলেঙ্কারি হয়ে যায় এই ভেবে তিনি ভয়ে কাঁটা হয়ে থাকেন। অতসী গেছিল সাহাদের বাড়ির পেছনে একটা কি কাজ করতে। আসার সময় হঠাৎ করেই চোর কাঁটার একটা ঝোপ ওর শাড়ি টেনে ধরে, আর সেটা ছাড়াতে গিয়েই ওর নজরে পড়ে লাল বলটা। অতসীর ছেলে চকাইয়ের 3 বছর বয়স। লাল বল পেলে সে খুশি হবে ভেবে বলটা তুলতে গিয়েই ফলকটা নজরে পড়ে ওর। এটা আবার কিলো? নেহাত কৌতূহল বশেই ফলকটা তুলে নেয় অতসী। বেশ ভারী, ওর ছেলের লেখার স্লেট যেরকম প্রায় সেরকমই সাইজের। চারপাশ ভাঙা কিন্তু তেলতেলে মসৃণ। নিরেট পাথরের তৈরি বোঝাই যাচ্ছে, নইলে এত ভারী হতো না। অতসীকে যেটা আশ্চর্য করলো সেটা হচ্ছে ফলকের ওপরে খোদাই করা ছবিটা। পাথরে কুঁদে বানানো 4টে শরীর। একদম নিচে বাঁদিকে একজন মানুষ বসে আছে পদ্মাসনে, আর 2 হাত তুলে যেন প্রশংসা করছে 2 নর্তকীর, যারা ফলকের মাঝামাঝি এবং স্পষ্টতই তারা নাচছে। দুজনেরই মাথা বাঁদিকে নাচের ভঙ্গিতে হেলানো, আর দুজনেরই ডান হাত তাদের ঘাড়ের কাছে। হাতে কি কিছু ধরা আছে বুঝতে পারল না অতসী। ফলকের ওপরের দিকে আছেন একজন মহিলা, ভঙ্গিটা আশীর্বাদ দেওয়ার মতো। ফলকটা ফেলেই দিত অতসী, কিন্তু খেয়াল করল সিঁদুর আর তেলের দাগ রয়েছে নিচের দিকে। মানে পুজো আচ্ছা হতো বা হয়, ফেলে দেবে? এমনিতেই দিন ভালো যাচ্ছে না তার। বরের সঙ্গে রোজ তার মালিকের খিটিমিটি লাগছে। মা গো, দয়া করে মা একটু দেখো। ফলকটায় মাথা ঠেকিয়ে সঙ্গে করে নিয়ে যায় অতসী। সুড়ঙ্গের মধ্যে আদিম অন্ধকার। হাতড়ে হাতড়ে বেশ খানিকক্ষণ গিয়েই স্থির হয়ে দাঁড়িয়ে গেলেন 3 জন। কারো কাছেই আলোর কোনো উৎস নেই। হঠাৎ করে রত্নাকর শান্তির হাতে জ্বলে উঠল একটি প্রদীপ। শান্ত কিন্তু ভারী উজ্জ্বল। চকিতে আলোকময় হয়ে উঠল অন্ধকার সুড়ঙ্গপথ। প্রথমটা হকচকিয়ে গেছিলেন সোমেশ্বর আর বোধিভদ্র। তারপর সামলে নিয়ে বললেন, গুরুদেব, এমন উজ্জ্বল আলোক রশ্মি এখানে কোথায় পেলেন আপনি? ধীরে। এই আলোর উৎস কিছু চৈনিক অগ্নি মশলা। আমার শিষ্য অতীশ তিব্বতের সন্ধান পেয়ে কিছুমাত্র মশলা চূর্ণ আমাকে পাঠায়। আমাদের হাতে সময় খুব অল্প। 3টি অসহায় বালিকার কান্না আমি সকর্ণে শুনেছি। চলুন সামনে এগোনো যাক। অতীশ বলে পাঠিয়েছে যে খুব সাবধানের নাড়াচাড়া করতে। এ দিয়ে নাকি প্রাচীনকালের ব্রহ্মাস্ত্র বা পাশুপতাস্ত্রের মতো মহাধ্বংসলীলা চালানো সম্ভব। আমরা এবার সোমপুর মহাবিহারের অদ্যাবধি অনাবিষ্কৃত গুপ্ততম প্রকোষ্ঠে প্রবেশ করতে চলেছি আপনাদের চোখের সামনে। একই চোখের সামনে যে দৃশ্যটি তারা দেখতে পেলেন তার জন্য কেউই প্রস্তুত ছিলেন না।
47-এর চৌকাঠ পেরিয়ে এসেও বিধবা মায়ারানীর যৌবন এখনও যায় যায় করেও যায়নি। রাস্তায় বেরোলে এখনও লুব্ধ পুরুষের নজর তার সর্বাঙ্গ ছুঁয়ে যায়। শিরশির করে ওঠে তার গা। স্নান করে পুজোয় বসলেন মায়ারানী। আরাধ্য দেবতার পুজো করে ঠাকুরের আসনের নিচ থেকে একটা চওড়া বাচ্চাদের স্লেটের আকারের একটি অ্যালুমিনিয়ামের বাক্স বের করলেন। মায়ারানীর শ্বশুর শাশুড়ি 47-এ বাংলাদেশ থেকে পালিয়ে আসার সময় প্রায় কিছুই আনতে পারেননি, শুধু এই বাক্সটি ছাড়া। এ নাকি তাদের পরিবারের অনেক প্রাচীন বিগ্রহ। এ জিনিস হালদার পরিবারের বাইরে কারও দেখার অধিকার নেই এবং পরিবারের বউ বা মেয়ে ছাড়া কোনো পুরুষের পূজা করারও অধিকার নেই। শাশুড়ি যতদিন বেঁচে ছিলেন প্রতি অমাবস্যা তিথিতে তিনিই এর পুজো করতেন। মারা যাওয়ার কয়েকদিন আগে আর 5টা জিনিসের সঙ্গে এটাও সঁপে দিয়ে যান মায়ারানীর হাতে, আর কয়েকটি গুচ্ছ কথা বলে যান। একখান কথা কই মায়া, কারোরে কইবা না। আমাগো পরিবারের উপর একখান অভিশাপ আছে। আমাগো কোন এক পূর্বপুরুষ কি একখান নাকি খুব নিজ পাপ কাজ কইরা রাজার আদেশে দেশান্তরী হন। এই থিকা আমাগো ফ্যামিলিতে থাইকা থাইকা একখান কইরা অপদেবতা জন্ম নেয়, আর তার মায়ে বাপেরে একেবারে শেষ কইরা ফালায়। এই হইল গিয়া আমাগো শাস্তি। এইখান সাবধানে রাখবা, তাইলে আমাগো বংশধারা থাইকা যাবনে শাস্তি ভোগ কইরাও। সাবধানে রাখবা, কারোরে দেখাইবা না। মায়া লোক ছাড়া ইয়ার পুজো করাই নিষেধ আছে। আমাবস্যা তিথিতে পূজা দিবা। পূজার বিধি যা আছে আমি শিখাই দেবনি। যদি কোনোদিন এইটা নিজ নিজে হারাইয়া যায়, খুঁজবা না। জানবা হালদার বংশের শেষ সময় উপস্থিত। এই দিনই আমাগো বংশ লোপ হইব। হালদার ফ্যামিলি কেউ আর বাইসা থাকবা না। এক মহাপুরুষ আইসা ইয়ারে উদ্ধার কইরা লইয়া যাবেন। এইটাই হলো গিয়া আমাগো ফ্যামিলির মহাপাপের প্রায়শ্চিত্তের। সামান্য কেঁপে উঠেছিলেন মায়ারানী। কার, কেন বা কিসের অভিশাপ তা কেউই লিখে রাখেননি, কেউই জানেন না। কে জানে কবে থেকে এই অভিশপ্ত পরিবার বসে আছে পুরুষের পর পুরুষে অপরাধ ভোগ করার জন্যে, আর বংশধারা লোপ করে সাপ মুক্তির জন্যে। কত নৃশংস সেই পাপ যে 1000 বছর তার জেট টেনে যেতে হয়। ইনি কে মা? কোন দেবতা? দেবতা নয়, দেবী। তবে ইনি কে কইতে পারুম না। অনেক পুরোহিত মশাইরে জিগাইছি বর্ণনা কইরা, কেউ কইতে পায় নাই। রক্ষা করো এনারে। খুবই জাগ্রত দেবী, অবহেলা কইরো না, অবহেলা কইরো না। এর কয়েকদিন পরেই শাশুড়ি চোখ বোঝেন। তখন মায়ারানীর বয়স 37, আর তার 1 মাসের মধ্যেই ঘটে যায় সেই দুর্ঘটনা। 10 বছর হয়ে গেল। এখন তার বয়স হওয়ার কথা 26। কে জানে কোথায় আছে, কেমন আছে। চওড়া বাক্সটা বার করে ডালাটা খোলেন মায়ারানী। মাগো, কি হলো? বাক্সটা খালি। ওগো, তোমার চাটা রাখলাম। আর তোমার? ওমা, ঠাকুর খাইনি এখনো, আমি খেয়ে নেব। ভীমরতি ধরলো মনে হচ্ছে মাস্টারমশাই তোমার। বালুরঘাটের বিবেকানন্দ পাড়ার ধর্মপ্রাণা মহিলা বলে দত্তগুপ্ত গিন্নির সুনাম আছে। ভদ্রমহিলা ঝাড়া হাত পা, ছেলে মেয়ে দুজনেই বিবাহিত, বাইরে চাকরি করে।
স্বামী ভদ্রলোকটি ভারী ভালো মানুষ, বহুদিন বালুরঘাট কলেজে দর্শন পড়িয়েছেন। কর্তাগিন্নির ইহজীবনের জাগতিক দায় দায়িত্ব আপাতত শেষ। মাঝে মধ্যে ছেলের কাছে মুম্বাইতে বা মেয়ের কাছে ব্যাঙ্গালোরে ঘুরে আসা, গান শেখানো, গিন্নিদের দ্বিপ্রাহরিক আলাপ, কর্তার অবসরপ্রাপ্ত বন্ধুদের নিয়ে বৈকালিক আড্ডা দেওয়া, এই নিয়েই কেটে যাচ্ছে। তবে গিন্নিমার দিনের বেলার প্রায় পুরোটাই যায় ঠাকুর সেবায়। পাড়ায় প্রচলিত প্রবাদ, দত্তগুপ্ত গিন্নির বিশাল ঠাকুর ঘরে খুঁজলে নাকি ৩৩ কোটি দেবতার কম করে হলেও অন্তত অর্ধেককে পাওয়া যাবেই। এছাড়াও ভদ্রমহিলা দরিদ্র প্রতিবেশীদের প্রয়োজনে পাশে দাঁড়ান, পাড়ার কয়েকটি শিশুর পড়াশোনার ব্যয়ভার চালান। সব মিলিয়ে ভদ্রমহিলা এলাকায় বেশ জনপ্রিয়। গিন্নিমা আজ বেজায় ব্যস্ত। গ্রাম থেকে তার দেওরের বড় মেয়ে তিতলি এসেছে প্রায় ২ বছর পর। তিতলির বাবাকে তিনি পুত্র সম স্নেহে মানুষ করেছেন। সে এখন তাদের গ্রামের পৈতৃক সম্পত্তির দেখাশোনা করে, দাদা বৌদিকে দেবতা জ্ঞানে শ্রদ্ধা করে। ফলে তার মেয়ে যে ওদের চোখের মণি হবে সে তো বলাই বাহুল্য। কি সুন্দর দেখতে হয়েছে মেয়েটিকে। সবে ১৬ বছর বয়স, সাক্ষাৎ দেবী প্রতিমা যেন। উজ্জ্বল গম রঙের ত্বক, তাতে একটা লালচে আভা, এক ঢাল কোঁকড়ানো চুল, পদ্মফুলের পাপড়ির মতো চোখ, আর তেমনই মিষ্টি ব্যবহার। ঘুরে ঘুরে দেখেও গিন্নিমার আর আশ মেটে না। থেকে থেকেই থুথু করে যাচ্ছেন যদি নজর লাগে। তিতলি, দাঁড়া মা, দাঁড়া দাঁড়া। কি হলো? থু থু থু, কারো নজর না লাগে। পাশের মুখুজ্জে বাড়ির যমজ মেয়ে সোনাই আর রূপাই তিতলির খুব নেওটা। সেই সকাল থেকে চিলে কোঠায় গল্প জুড়েছে তিনজনে। ছাদে কাপড় মেলতে গিয়ে হা হা হি হি শুনেছেন তিনি বার দুয়েক। এই তোদের এই এত কি গোপন গল্প রে বাপু? হ্যাঁ, সে তুমি আর কি করে বুঝবে জেঠিমা? তবে রে। অতসীর এ বাড়িতে যাতায়াত ছোটবেলা থেকেই। বলা যায় বস্তি বাড়ি থেকে প্রায় ২০ এনে একে মানুষ করেছিলেন গিন্নিমাই। নইলে নেশাখোর বাপ আর বহুগামিনী মায়ের সংসারে মেয়েটা এতদিনে ভেসে যেত। লেখাপড়া বেশি হয়নি অতসীর। ১৮ বছর বয়সে খানিক গিন্নিমার সঙ্গে জোরাজুরি করেই সে ভম্বলকে বিয়ে করে। সে বিয়েও গিন্নিমাই দেন। আজ ফলকটা পেয়ে সে সোজা এসে গিন্নিমার দরবারে উপস্থিত। গিন্নিমা আছো? দত্তগুপ্ত গিন্নি তখন খেয়ে দিয়ে শোবার উদ্যোগ করছিলেন। ও, দুপুরবেলা একটু গা গড়াবো, তখনই উনি হাজির। এতক্ষণ কোথায়? ফলকটা দেখে বললেন, এই হাতে ওটা কি রে? অতসী হাত পা নাড়িয়ে বেশ বর্ণনা সহকারে তার প্রাপ্তি কাহিনীটি জানালো। মনে হচ্ছে খুব বড় ৩ দেবী, বুঝলে গিন্নিমা? আমি তো ভাবলাম তোমার কাছে দিলে সেবা যত্ন পাবে, তাই নিয়ে এলাম। কি ভারী দেখো। এর বেশি কিছু বলার দরকারও ছিল না গিন্নিমাকে। ঠাকুর দেবতার মূর্তিগুলোকে উনি মানুষ জ্ঞান করেই সেবা যত্ন করেন। গরমের আলাদা জামা, শীতের আলাদা জামা, তার উপর মরশুমের নতুন ফল কি সবজি, সবই আগে ঠাকুর সেবায় যায়। গরমকালে কর্তার অনুযোগ উপেক্ষা করে ঠাকুর ঘরে এসি পর্যন্ত চলে। হৃষ্ট মনে গিন্নিমা ফলকটা নিয়ে মাথায় ঠেকিয়ে বললেন, মা, মায়ের যখন ইচ্ছে, চল ঠাকুর ঘরে রেখে আসি বরং। অতসী ফিরে যাবার সময় দেখল তিতলি ছাদে দাঁড়িয়ে চাপা লজ্জা করুন মুখে মোবাইলে কার সঙ্গে যেন কথা বলছে। তোর না না, একটা দীর্ঘ গুপ্ত পথ পেরিয়ে যখন বোধিভদ্র, সোমেশ্বর এবং রত্নাকর সেই পথের শেষে এসে দাঁড়ালেন, তাদের সামনে একটা বিশাল গর্ভগৃহ। তার চারিপাশের দেওয়ালে মশাল গুঁজে রাখার ফলে স্থানটি ঈষৎ আলোকিত। প্রবেশপথের একদম উল্টো দিকের দেওয়ালে লম্বমান একটি চিত্রিত বস্ত্রখণ্ড। তার সামনে প্রবেশপথের দিকে পিঠ করে বসে একটি বিশাল শরীর। তার ঊর্ধ্বাংশ অনাবৃত, নিম্নাংশে পরিহিত গেরুয়া পট্টবস্ত্র। তার পাশে বিনীতভাবে দাঁড়ানো একটি শরীর। এই সোমপুরা মহাবিহারের একজন শ্রমণ ভিক্ষুপা।
চিত্রিত বস্ত্রখণ্ডটিতে যে চিত্রটি অঙ্কিত, চকিতে দেখলে অতি বড় সাহসীরও বুক কেঁপে উঠবে। চিত্রের মধ্যস্থলে এক ভয়ালো দর্শন কালদংস্ট্রা বিশিষ্ট নীল বর্ণ পুরুষের ছবি। ভয়াবহ আরক্ত চোখ দুটো যেন অসীম ক্ষুধায় বাইরে বেরিয়ে এসেছে। মাথায় রত্নখচিত বহুমূল্য মুকুট, মুখমণ্ডল সামান্য উন্মুক্ত, তার মধ্যে দিয়ে তার সদন্ত দুটি প্রকট, গলায় মুন্ডমালা, বদনমণ্ডল ক্রোধাবেশে উদ্ভাসিত এবং কেশরাজি অগ্নিশিখার ন্যায় ঊর্ধ্বগামী। দক্ষিণ পদ অগ্রবর্তী করে এবং বাম পদ পিছনে মুড়ে নিচে এক যুগনদ্ধ মূর্তিকে পদদলিত করছেন। শ্রী রত্নাকর শান্তি এবং বোধিভদ্র জানেন ওই যুগনদ্ধ মূর্তি কার, ভৈরব ও কালরাত্রি। এখানেই শেষ নয়। এক উলঙ্গিনী দেবী, যার গাত্রবর্ণ রক্তের ন্যায় লাল, তিনি এই নীল বর্ণ পুরুষের বাম উরুর উপরে আসীনা। দেবীর শুধুমাত্র বাম পার্শ্বের মুখমণ্ডলটি উদ্ভাসিত। কি ভয়ঙ্কর সেই মুখমণ্ডল! তাঁরও বাম পদ সেই ভৈরব ও কালরাত্রির যুগনদ্ধ মূর্তির উপর স্থাপিত। নীলবর্ণ সেই ভয়ালো পুরুষটির ঘাড় জড়িয়ে দেবীর দুটি হাত, এক হাতে উদ্যত কর্ত্রী, আর এক হাতে রক্তপূর্ণ করুটি। দেবীর মাথার পাশ থেকে একটি বরাহ মুখ নির্গত হয়ে রয়েছে। এই সময় এত গোপনে আপনি কিসের সাধনায় রত ভন্তে বজ্রকেতু? বিশাল দেহী বজ্রকেতু উঠে না দাঁড়িয়ে না ঘুরেই জবাব দিলেন, চক্রসম্বর হেরুক ও দেবী বজ্রবারাহীর যুগনদ্ধ মূর্তি কি আপনার মতো পণ্ডিতের অদেখা? ইনি দেব সপ্তাক্ষর, দেবী বজ্রবারাহী। উঠে দাঁড়ান ভন্তে। ওইভাবে কারোর সঙ্গে কথা বলা ভব্যতা বিরুদ্ধ, সে আপনি জানেন না? দীর্ঘকায় বলশালী বজ্রকেতু উঠে দাঁড়িয়ে এদিকে ফিরে তাকাতে প্রকাশ পেল তার পেশি বহুল চেহারা। মাথায় অবিন্যস্ত কেশরাশি জটাকারে চূড়া করে বাঁধা, শ্বশ্রগুম্ফময় মুখ। দুই চোখের অতলে লুকিয়ে আছে সহস্র বছরের আদিম ক্রূরতা। ঘুমিয়ে আছে আগ্নেয়গিরির মতো। বিষধর কালনাগিনী যেন ফনা তুলবে যে কোনো মুহূর্তে, কিন্তু আপাতত শীতল বিষের সঞ্চয় নিয়ে সে অপেক্ষমান। সামান্য কৌতুক কি খেলে গেল বজ্রকেতুর মুখে? সাড়ম্বরে মাথা ঝুঁকিয়ে বললেন, প্রণত হই মহামাত্য গর্গ। কি সৌভাগ্য, আচার্য বোধিভদ্র উপস্থিত দেখছি। অধীনের প্রতি কি আদেশ প্রভু? প্রশ্ন তো আগেই করেছি ভন্তে বজ্রকেতু। এই সময় এত গোপনে সপ্তাক্ষর বজ্রবারাহীর পুজোর কি প্রয়োজন? সোমপুর মহাবিহারের যে কোনো চৈত্যে বা প্রকোষ্ঠে আপনি এ পুজো করতে পারতেন না ভন্তে? মন্ত্রজানে আসন সিদ্ধির উপায় ও প্রকরণ যে একান্ত গোপনীয় মহাস্থবির। কিসের এত গোপনীয়তা বজ্রকেতু? প্রশ্ন করলেন বোধিভদ্র। সোমপুর মহাবিহার সম্পূর্ণত সদ্ধর্মের মহাযান পন্থা অবলম্বন করে, যেখানে বোধিসত্ত্ব অবলোকিতেশ্বরের পথানুসারে বহুজন সুখায় বহুজন হিতায় করুণা বিতরণ করে জগতের উদ্ধারই একমাত্র লক্ষ্য। যদি ব্যক্তিগত সম্বোধি একমাত্র লক্ষ্য হয়, ধর্মকায় এবং তথতায় যদি একাই আগত হতে চান, তাহলে মহাযান পন্থা আপনার পথ নয় বন্তে। আপনি স্বার্থপর হীন জানি। কিসের আকাঙ্ক্ষায় আপনি ব্যক্তিগত সিদ্ধির পথ বেছে নিলেন? প্রভু সাক্ষ্য সিংহ তো আমাদের এই রাস্তা দেখাননি ভন্তে। তত্ত্ব কথা রাখুন পণ্ডিতাচার্য। ভন্তে বজ্রকেতু, আমার চরেরা খবর দিয়েছে একটু আগে পাশের গ্রাম থেকে আপনি আর আপনার এই অনুগত শ্রমণ শিবাপা মিলে 3 জন শিশুকন্যা চুরি করে এনেছেন। তারা কোথায়? সোজা প্রশ্ন সোজাভাবে করাই মহামাত্য সোমেশ্বর গর্গের বৈশিষ্ট্য। পাল বংশের উন্নতি হোক,
সামান্য 3টি গ্রামীণ কন্যার জন্য স্বয়ং মহামাত্য ছুটে এসেছেন। কন্যা চুরি এবং সোমপুর মহাবিহারের ভিতর তাদের গোপনে নিয়ে আসার অভিযোগ বেশ কয়েকদিন ধরে স্থানীয় মহাসামন্তের দ্বারা আমাদের কর্ণগোচর হচ্ছিল। পালবংশের গৌরব সোমপুর মহাবিহারের সঙ্গে জড়িত, তাই আমাকে নিজেকেই আসতে হয়েছে ভন্তে। এইবার জবাব দিন, কন্যা 3টি কোথায় এবং এই রকম আচরণের কারণ কি? মুহূর্তেই মুখের ভাব বদলে যায় বজ্রকেতুর। সারা মুখে ছড়িয়ে পড়ে অদ্ভুত এক শান্তি। কন্যা নয় মহামাত্য, তারা এখন মহান হেরুক ও বজ্রবারাহীর পদতলে অতি পবিত্র 3টি অর্ঘ্য, 3টি স্বয়ম্ভু কুসুম। চোয়াল দৃঢ় হল বোধিভদ্র এবং রত্নাকর শান্তির। রজস্বলা বা ঋতুমতী কন্যাকে এই নবোত্থিত মন্ত্রযান মতে বলা হয় স্বয়ম্ভু কুসুম। সোমেশ্বরের প্রকৃত অর্থ বুঝতে না পেরে বলে উঠলেন, অর্ঘ্য মানে কি উন্মাদের প্রলাপ শুরু করেছেন ভন্তে? স্বচক্ষেই দেখুন ভন্তে। বজ্রকেতু পূজার স্থল থেকে সরে দাঁড়াতেই 3 জনেই ক্রোধে আতঙ্কে বিবমিশায় স্থির হয়ে গেলেন। সেই চিত্রাঙ্কিত বস্ত্রটির একদম নিচে রাখা আছে একটি ফলক, তাতে কয়েকটি শরীর উৎকীর্ণ। সিঁদুর ও চন্দন চর্চিত সেই ফলকের সামনে কিছু ফুল পড়ে আছে। তার সামনে ভূমির ওপর জটিল এক জ্যামিতিক ছবি। যন্ত্র অঙ্কনে 2 পণ্ডিত প্রবরেরই বিশেষ সিদ্ধি আছে, কিন্তু তারাও বুঝতে পারলেন না এতই জটিল সেই যন্ত্র। সেই যন্ত্রচিত্রটির মধ্যস্থানে একটি তাম্রপত্রের উপর ত্রিভুজাকারে সাজিয়ে রাখা 3টি সদ্য কর্তিত ছিন্ন শিশু বালিকা মুণ্ড। ক্রোধে ক্ষোভে দিশাহারা হয়ে উঠলেন বোধিভদ্র। ওরে নরাধম পাষণ্ড, এ কি করেছিস? অসহায় বালিকাদের বলি দিয়ে ভাবছিস বোধি লাভ করবি? বর্বর, নিরীহ প্রাণী হত্যায় ভেবেছিস পুণ্য হবে তোর? তোর নরক ভোগ হবে, অক্ষয় নরক ভোগী হবি তুই, নরক ভোগী হবি তুই। মহাপণ্ডিতাচার্যের হাহাকার সারা গর্ভগৃহে ছড়িয়ে পড়ল। সে কি পণ্ডিত প্রবর? নরবলি তো মহাবলি। মন্ত্র জানে এর থেকে বেশি পুণ্যকর্মের রাস্তা আর কি বা আছে? আপনারা কি সিদ্ধাচার্য কাহ্নপাকে নিয়ে সদ্য ঘটিত কাহিনীটি শোনেননি? মেখলা আর কনখলা নামের 2টি মেয়ে। ওরে পাপমতি মূঢ়, ও কাহিনী সত্য নয়, রূপক মাত্র। জ্ঞানে খড়গের নিজের অহংকার বলি দেওয়ার রূপক। তুই তাকে সত্যি ভেবে 3টি নিরীহ শিশু বধ করলি। নিজের অসি কোষমুক্ত করলেন সোমেশ্বর গর্গ। ক্রোধে তার সর্বাঙ্গে কম্পন হচ্ছে। একবার শুধু অনুমতি দিন স্থবির শ্রেষ্ঠ, এই নরপশুটির বোধি লাভের ইচ্ছেটা এই মুহূর্তে জন্মের মতন ঘুচিয়ে দিই। মহাস্থবির রত্নাকর শান্তি কিছুক্ষণ চোখ বন্ধ করে অস্ফুটে কিছু উচ্চারণ করলেন। তারপর দক্ষিণ হস্ত সামনে প্রসারিত করে তর্জনী এবং কনিষ্ঠা 2টি উত্তোলিত অবস্থায় রেখে বৃদ্ধাঙ্গুলিটি দিয়ে অন্যান্য অঙ্গুলিগুলি বদ্ধ করে করণ মুদ্রা ধারণ করে বললেন, শোন পাপমতি ক্রূর আত্মা, এই পবিত্র মহাবিহারে আমি আর নরহত্যা হতে দেব না। তাই তোকে মহামাত্যের হাতে সমর্পণ করলাম না। এই দণ্ডে তুই দূর হয়ে যা। তোকে পাল সাম্রাজ্যের বাইরে নির্বাসিত করা হলো। হরিকেল থেকে অঙ্গ, তাম্রলিপ্ত থেকে প্রাগ জ্যোতিষপুর, সমগ্র সমতট বা পৌণ্ড্রবর্ধন, কোথাও কোনো ভূমিতে যেন তোর অপবিত্র ছায়া অবধি না পড়ে। তোর ওই পাপিষ্ঠ মুখ যেন কেউ না দেখে। আরো শুনে রাখ, আজ থেকে তোর বংশকে আমি দেবী একজটার নামে অভিশপ্ত ঘোষণা করলাম। তোর বংশে প্রতি পুরুষে একটি করে বদ্ধ উন্মাদ শিশু জন্মাবে, যার জন্য
তোর বংশাবতংশদের অশেষ দুঃখ ও ক্লেশ স্বীকার করতে হবে। 1000 বছর ধরে এই জ্বালা ভোগ করার পর তোর পুনর্জন্ম হবে, আর সেই জন্মে দেবী বজ্র বারাহী নিজ হস্তে তোর পাপ নাশন করবেন। যে পাপিষ্ঠ ফলকটির সামনে এই ঘৃণ্য পাপে কর্মটি করেছিস তাকেও অভিশাপ দিলাম। 1000 বছর ধরে এই অভিশপ্ত ফলক তোদের বংশে পূজিত হতে থাকবে, আর এই ফলক স্বইচ্ছায় আমার বংশের কারো কাছে ফিরে এলে তোর বংশধারা লোপ পাবে এবং তোর যাবতীয় পাপের বিনাশ হবে। ততদিন পর্যন্ত তোর মুক্তি নেই নেই নেই। মায়ারানী খানিকক্ষণ স্তব্ধ হয়ে তাকিয়ে রইলেন ফাঁকা বাক্সটার দিকে। কারো নিয়ে যাওয়ার প্রশ্নই ওঠে না, কারণ এই পরিবারের বাইরে কেউ এর অস্তিত্বই জানে না। গতকাল পূজা করে নিজের হাতে তুলে রেখেছিলেন, স্পষ্ট মনে আছে তার। এদিকে না, এইখানেও তো নিচু হয়ে তিনি এদিক ওদিক দেখলেন, কোথাও তার চিহ্ন নেই। হঠাৎ করে অজানা আশঙ্কায় বুকটা ছ্যাঁত করে উঠল, আর অমঙ্গল আশঙ্কায় স্তব্ধ হয়ে গেলেন মায়ারানী। শাশুড়ির বলা কথাগুলো মনে পড়ে গেল তার। বংশলোপ। মায়ারানী জানেন না তার ছেলে কোথায় কি অবস্থায় আছে। 10 বছর হয়ে গেল তার মুখদর্শন করেননি তিনি। 10 বছর আগের সেই অভিশপ্ত দুপুর যেন উত্তপ্ত আগুনের ঝলকের মতো মায়ারানীর স্মৃতিসত্তা নাড়িয়ে দিয়ে গেল। আর কত পরীক্ষা নেবে গো ঠাকুর? সবই দিয়েছ, আমার ছেলেটাকে একটু সুবুদ্ধি দাও ঠাকুর, তাহলে তাহলে আমার আর কোনো চিন্তা থাকে না। সেদিন নীল ষষ্ঠীর ব্রত ছিল। যতই কুপুত্র হোক, মা সব সময় সন্তানের ভালো চান, তাই সেদিনও করজোড়ে প্রার্থনা করছিলেন। এমন সময় উঠোনে বিপুল হট্টগোল, চিৎকার, চেঁচামেচি। জানোয়ার কোথাকার, বেরিয়ে আয়। মা দিনরাত ঠাকুর ঠাকুর করতে ব্যস্ত, আর ছেলে কি করে সেবেলা হুঁশ নেই। ও মেজে বউ, বেরিয়ে এসো, দেখে যাও তোমার ছেলের কীর্তি। আবার কি হলো? রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। মায়েরানী বেরিয়ে এসে দেখেন তার উঠোনে প্রায় সারা পাড়া ভেঙে পড়েছে। তার সামনে রণরঙ্গিনী মূর্তিতে হরেন গোসাইয়ের বউ। বড় মেয়ে মাম্পির হাত যেন খামচে ধরে আছে সে। দেখেই বোঝা যায় মাম্পি স্নান করছিল। গোসাইগিন্নির রাগের মাথায় সেই অবস্থাতেই ভিজে টেপ জামার উপর একটা গামছা জড়িয়ে টেনে এনেছেন মেয়েটাকে। লজ্জায় আর ভয় থরথর করে কাঁপছে মেয়েটা। গোসাইগিন্নির অবশ্য তাতে হুঁশ নেই। তিনি চিৎকারে পাড়া মাথায় তুলেছেন। চুপ করতে পারছি না, থামলি? হ্যাঁ থামলি? ছি ছি ছি, পাড়ার মধ্যে বাস করা দায় হলো গো, বেয়াদব বদমাস ছেলে। ছি ছি, হারামজাদা, এতদিন মেয়েদের চান করার সময় উঁকি ঝুঁকি দিতিস, সাহস বাড়তে বাড়তে কোথায় উঠে ঠেকেছে দেখো। ঘরে ঢুকে সমস্ত মেয়েকে বলি, এমন ছেলেকে আঁতুড়েই নুন খাইয়ে মেরে ফেলতে পারো নি মেজো বউ? কি হয়েছে গো দিদি, তোমরা অমন করছো কেন? আর দিদি বলে দেখো না ভাই, দেখো তোমার গুণদর্শ পুত্রের কাণ্ড দেখো। মাম্পি চান করতে বাথরুমে ঢুকেছে, আর সেই সুযোগে তোমার ছেলে বাইরে থেকে কাঠি দিয়ে ছিটকিনি খুলে ভেতরে ঢুকে, মাগো ছি ছি ছি, তোকে দাদা দাদা বলে ডাকতো। হ্যাঁ ওরে, সেদিনও মাসিমা মাসিমা করে ডেকে লুচি আর পায়েস খেয়ে গেলি। ছি ছি ছি, দুধ দিয়ে কি কালসাপি না পুষেছো ভাই, কি শিক্ষাই না দিয়েছো। এপারে বাস করা ঘুচিয়ে দেবো, আমাকে চেনো না বলে দিলুম। হ্যাঁ, পাথরের মতন স্থবির হয়ে দাঁড়িয়েছিলেন মায়ারানী, আর তার ভেতরটা পুড়ে ছারখার হয়ে যাচ্ছিল।
আজ অবধি না তার মা বাবা, না শ্বশুর শাশুড়ি, না স্বামী কেউ তাকে একটা কটু কথা বলতে পারেননি। এমনই শান্ত স্বভাব তার। সারা জীবন ধরে তিল তিল করে জমানো মান ইজ্জত সব যেন তাসের ঘরের মতন ভেঙে পড়ছিল। সে কোথায়? যাবে কোথায়? দেখো গে, আবারও কার ঘরে ঢুকেছে মেয়ে ছেলের গায়ে হাত দিতে। কুকুরের ল্যাজ কি আর সাধে? যদি তাকে দেখতে পাও কেউ, বলে দিও যদি বেঁচে থাকতে চায় এ বাড়িতে যেন আর না ফেরে। আমি ওকে আমার ছেলে বলে আর মানি না। এই পরিবারের সঙ্গে আর কোনো সম্পর্ক নেই ওর। আর তুমি ঘরে যাও দিদি, মাম্পির কাছে গিয়ে আমি না হয় পা ধরে ক্ষমা চেয়ে আসবো। এখন আর সাপমন্নি না করে বাড়ি যাও। কেউ যদি কখনো জানতে পারে ও মারা গেছে, আমাকে জানাবে না। আর যদি আমি মরে যাই, ওকে খবর দেবে না। আজ থেকে ও হালদার বাড়ির কেউ নয়। এই বলে ধীর পায়ে ঘরে ঢুকে খিল দিলেন মায়ারানী। যত বড় বড় কথা, এই তোমাদের বিচার। হাতে পাই একবার ছোট লোকটাকে। দাঁড়িয়ে আছিস কি পড়ানো? চল চল, আজকে না তোকে চুপে মুঠি ধরে সেই দিন থেকে টেনিয়া আর বাড়ি ফেরেনি। আর কোনোদিনই তার মুখ দেখেননি মায়ারানী। মায়ারানী জানেন যে একমাত্র তিনি আর তার ছেলে ছাড়া হালদার বাড়ির আর কেউ বেঁচে নেই। হালদার পরিবারের যারা চট্টগ্রামে থেকে গেছিল, ৭১-এর মুক্তিযুদ্ধের সময় তাদের একজনও দাঙ্গার আগুন থেকে রেহাই পায়নি। মাঝে মধ্যে তার মনে হতো হয়তো একদিন সে ফিরবে, ভালো হয়ে ফিরবে। কতদিন স্তব্ধ দুপুরে খেতে বসে বাইরে কারো আওয়াজ পেয়ে চমকে উঠতেন। সে এলো নাকি ফিরে? কি করতেন মায়ারানী সত্যি সে যদি ফিরে আসতো? কি করতেন? কে জিতত? মাতৃহৃদয় নাকি ন্যায় বিচার? অনেকক্ষণ স্থির হয়ে বসে রইলেন মায়ারানী। দুপুর গড়িয়ে মায়ারানীর উঠোনে মিঠে বিকেল নেমে এলো। মায়ারানী তখনও ঠায় বসে রইলেন। পাশের বাড়িতে সন্ধেবেলায় তীক্ষ্ণ শাঁখ বেজে উঠতে তিনি সম্বিত ফিরে পেলেন। ধীর পায়ে উঠে আলমারি খুললেন। সবচেয়ে উপরের কুঠুরির একদম পেছনে হাত চালিয়ে বের করে আনলেন একটা ছোট চামড়ার ব্যাগ। মৃত সেলস অফিসার স্বামীর শেভিং কিট। তার মধ্যে হাত চালিয়ে তুলে আনলেন ভারী পুরনো রেজারটা। তারপর টলতে টলতে গেলেন তার ভাড়ার ঘরে। একটা নতুন ব্লেড বার করে আধা আধি ভাঙলেন। তারপর রেজারে ভরলেন। আর তারপর একটা বালতি টেনে এনে বিছানার বাঁ দিকে রাখলেন। তারপর ঠাকুর ঘরের সামনে নির্নিমেষ নয়নে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। সবশেষে বিছানায় শুয়ে একবার সামান্য অভিমান ভরেই হয়তো বললেন, হে জন্মে বিনা দোষে বড় কষ্ট দিলে ঠাকুর। আমার কিন্তু কোনো অপরাধ ছিল না। পারলে পরের জন্মে ভালো মা বানিয়ে পাঠিও। কেমন যেন ঘোরের মধ্যে ছিল তিতলি। এভাবেও প্রেমে পড়া যায়? রূপকথারা আজও ঘটে। গত বছর ভালো রেজাল্ট করে বাবার কাছে অনেক বায়না করে একটা ভালো স্মার্টফোন পেয়েছে সে। তিতলির প্রথম ফোন। হাতে পাওয়া মাত্র ফেসবুকে সাইন আপ করতে যেটুকু দেরি, মুহূর্তের মধ্যে তিতলির সামনে যেন পুরো দুনিয়াটা দরজা খুলে তার গ্রামের বাড়ির উঠোনে চলে এলো। বম্বের বুলু কাকা, কলকাতার রত্না পিসিমা, আরও অনেকে। এছাড়া ওর স্কুলের সিনিয়র শবনম দিদি, যে জয়েন্ট পেয়ে কলকাতায় যাদবপুরে ইঞ্জিনিয়ারিং পড়তে গেছে সে। সব্বার সঙ্গে রোজ রোজ কথাবার্তা, হাহা হিহি। কে বলে পৃথিবীটা এত বড়? এই তো সেদিন ব্যাঙ্গালোরের অনিদা প্যারিসে গেল।
তারপর কত কত ছবি আপলোড করলো। দেখে দেখে তো তিতলির আর আশ মেটে না। আত্মীয় আর বন্ধু বান্ধব ছাড়াও তাদের বন্ধু, কত গায়ক, নায়ক, লেখক সবাই যেন হাতের নাগালে চলে এসেছে জাদু কাঠির ছোঁয়ায়। তিতলি মাঝে মধ্যে ভেবে অবাক হয়, এতদিন ফোন ছাড়া সে ছিল কি করে। ইতিমধ্যে ফেসবুকে একের পর এক অচেনা মানুষজন, বিশেষত ছেলেদের ফ্রেন্ড রিকোয়েস্ট আসতে শুরু করেছে। শবনম দিদির বারণ আছে, অচেনা মানুষজনের সঙ্গে কথা বলা নাকি সেফ নয়। তিতলি বলতোও না, কিন্তু স্যাম নামের একটি ছেলের ক্ষেত্রে তার মনে ব্যতিক্রম ঘটেছে। প্রোফাইল পিকচারটা দেখে থমকে গিয়েছিল তিতলি। পুরুষ মানুষ এত সুন্দরও হয়? সে আবার তিতলিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। অ্যাকসেপ্ট করে ফেলেছিল তিতলি। সেদিন বিকেলে লেকের আড্ডায় গিয়ে এক ছোটোখাটো টাকমাথা সৌম্যদর্শন প্রৌঢ়কে দেখে একটু আশ্চর্যই হলেন বালুরঘাট কলেজের দর্শনের প্রাক্তন অধ্যাপক তথাগত দত্তগুপ্ত। দেখা হতেই তার বন্ধুরা হৈ হৈ করে ডেকে নিলেন। আলাপটা অবশ্য অবসরপ্রাপ্ত আমলা সমীর মোহনী করালেন। আলাপ করিয়ে দিই, ইনি মিস্টার মৈত্র আর ইনি প্রফেসর দত্তগুপ্ত। প্রফেসর সাহেব কিন্তু বিখ্যাত লোক মিস্টার মৈত্র, ফিলসফির প্রফেসর ছিলেন। এর কাছে কিন্তু বিশেষ জারি জুরি খাটবে না, আপনার এই বলে দিল। নমস্কার। নমস্কার। সাদা ট্রাউজার্স, কমলা রঙের হাফ শার্ট আর সাধারণ একটি বাটার জুতো পরে আছেন ভদ্রলোক। সম্পূর্ণ ন্যাড়া মাথায় সামান্য একটি টিকির আভাস, যা আজকালকার বাঙালিদের মধ্যে দেখাই যায় না। তবে সমস্ত শরীরে যেটা নজর কাড়ে তা হলো চোখ দুটি। আশ্চর্য শান্ত, মায়াময়, অথচ উজ্জ্বল দুই চোখ। দেখেই মনে হয় বুদ্ধিমান ভালো লোক। একবার দেখেই ভদ্রলোককে মনে মনে বেশ পছন্দ হয়ে গেল তথাগতর। তা মশাই নতুন এলেন এখানে? তথাগতের প্রশ্নের ওপর প্রায় ঝাঁপিয়ে পড়লেন অকৃতদার সম্পন্ন ব্যবসায়ী মাধবাচার্য। আরে না না, গেছিলাম ওই বীরভূমের মল্লারপুর ভাইয়ের ওখানে, বুঝলেন কিনা। একটা তেল কল সস্তায় পাচ্ছিলাম কিনা, তো ভাবলাম কিনে রাখি। তো একদিন সকালে উঠে দাঁত মাজতে মাজতে রাস্তায় হাঁটছি, দেখি ইনি পাশের বাড়ির বাগানে একটা বেদিতে বসে ধ্যান করছেন। আমি তো মশাই আপনারা জানেন, সারা জীবন টাকা পয়সা ছাড়া অন্য ব্যাপারে কিচ্ছু ভাবিনি। তা পাপি তাপি মানুষ, তো ভাবলুন দেখে নি ধ্যান ট্যান কী করে করতে হয়, ঠিক কিনা। তো রাত্রিরে হিসেব টিসেব করে ওই খেয়ে দিয়ে মশারি টশারি ফেলে প্র্যাকটিস করবো না হয়। ও মা, খানিকক্ষণ পরে ইনি হঠাৎ চোখ টোক খুলে বলেন, তেল কলটা কিনবেন না, ওতে অভিশাপ আছে। আমার তো মশাই টকাশ করে হাত থেকে টুথব্রাশটা পড়ে গিয়ে নর্দমায় ভেসে চলে গেল। 15 টাকা দাম ছিল মশাই, সে আর কি করা যাবে। কিন্তু আমি তেল কল কিনবো, ইনি সেটা কি করে জানলেন? পাশের বাড়ির সঙ্গে আমার ভাইয়ের তো কোনো বাক্যালাপই নেই, ওদের সব জানার প্রশ্নই ওঠে না। তো ভাবলুম বাজারে তো কথা উঠছেই, ইনি হয়তো সেখান থেকে জানবেন। তো যাই হোক, কোনো উত্তর না দিয়ে তো পালিয়ে এলুম। বাড়িতে এসে চান টান করে খেতে বসেছি কি বসিনি, ও মা খবর পেলুম সেই তেল কল নাকি পুলিশ এসেছে। কি ব্যাপার, আমি তো মশাই ধা। তারপর ছুটে গিয়ে দেখি তেল কলের মেঝে খুঁড়ে পুলিশ একটা মেয়ের লাশ তুলেছে। সে কি গন্ধ মশাই, যে শুকেছে সেই জানে। তো জানা গেল মালিক নাকি তার ছেলের বউকে মেরে পুঁতে দিয়ে তেল কলটা আমার ঘাড়ে চাপাবার চেষ্টায় ছিল। বিয়ের দেনা পাওনা নিয়ে কারবার। আমি তো মশাই ছুটতে গিয়ে একে বললু, আপনাকে ছাড়ছি না দাদা। এতক্ষণ তথাগত হাঁ হয়ে মাধবাচার্যির কথা শুনছিলেন। এইবার সমীরবাবু হাল ধরলেন। আপনি একটু দম নিন, বাকিটা আমি বলে দিচ্ছি। তারপর আচার্যবাবু শোনেন, ইনি ওর ভাইয়ের সেই প্রতিবেশীদের গুরু ভাই। কি এক প্রাচীন তান্ত্রিক পুঁথির খোঁজে এসেছেন মল্লারপুর। আর আমাদের আচার্য মশাই তো জানেনই কেমন কৌতূহলী মানুষ, যেটা ধরেন তার একেবারে শেষ তক বুঝে থাকেন। মৈত্র মশাইকে বগল দাবা করে বালুরঘাটে এনে হাজির। এতক্ষণে মৈত্র মশাই কথা বললেন। আমারও অবশ্য ইচ্ছে কম ছিল না, এদিকে আসার ইচ্ছে আমার অনেক দিনের। কেন বলুন তো? এদিকেও কি তান্ত্রিক পুঁথি খুঁজছেন নাকি? সেসব বীরভূমের বাইরে কি করে পাবেন? সব তান্ত্রিক পীঠ, মহাশ্মশান এসবই তো দক্ষিণবঙ্গে, এদিকে কই আর। তান্ত্রিক পুঁথির সঙ্গে তন্ত্রপীঠের যোগ সামান্যই। তন্ত্র তো শুধু হিন্দুদের নয়। হ্যাঁ, তন্ত্র হিন্দুদের নয় মানে?
খ্রিশ্চান মুসলমানদের আবার তন্ত্র আছে নাকি? সংশয় প্রকাশ করেন লাইব্রেরিয়ান অনিন্দ্যভুক্ত। না না, সে কথা বলছি না। যদিও সুলেমানি তন্ত্র বলে একটি ইসলামিক তন্ত্র প্রচলিত, তবে তার সঙ্গে ইসলামের যোগ নেই বললেই চলে। আপনি কি তান্ত্রিক নাকি? তন্ত্র সম্পর্কে এত জ্ঞান, এত তান্ত্রিক পুঁথি খুঁজে বেড়াচ্ছেন, চট করে আচার্য মশাইকে বলে দিচ্ছেন তেলকল না কিনতে। এদিকে দেখে তো কাপালিক বলে মনে হচ্ছে না মশাই। না লাল পট্টবস্ত্র, না হাতে খাঁড়া। কেসটা কি দাদা? জিজ্ঞেস করলেন আড্ডার অপেক্ষাকৃত তরুণ সদস্য অতীশ মণ্ডল। না 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 না, আমি তান্ত্রিক নই। তন্ত্র নিয়ে উৎসাহী পাঠক বলতে পারেন। আসলে আমরা বৈষ্ণব, তাই বলে যে সে বৈষ্ণব নয়, কিন্তু খাস নবদ্বীপের বৈষ্ণব। আমি যদিও নিজে শাক্ত, আমার গুরুর আদেশে তন্ত্র নিয়ে একটু বলতে পারেন রিসার্চ করছি, এই আর কি। ওই গুরুর দেখানো পথেই অল্প সামান্য কিছু তন্ত্রাভ্যাসও করা আছে, তাই মাধববাবুর তেলকলের ব্যাপারটা বলতে পেরেছিলাম। আমাদেরও দু একটা নমুনা দেখান না দাদা। এ কি আর ম্যাজিক মশাই যে বললেই দেখানো যায়? একমাত্র মানুষের মঙ্গল করার উদ্দেশ্য ছাড়া এমনি এমনি ক্ষমতা প্রয়োগে গুরুর বারণ আছে যে, ওতে ক্ষমতা কমে যায়। তন্ত্র জিনিসটা হিন্দুদের নয় বলছেন, কিন্তু আপনি কোনো ব্যাখ্যা তো দেননি। মানে একটু বিশদে যদি বলা যায়, নতুন কিছু শিখলেও তো শিখতে পারি। তন্ত্র জিনিসটা অনেক পুরনো, জানেন। সভ্যতার আদিমে যখন মানুষ প্রকৃতির হাতে অসহায় ছিল, খাদ্য আর জীবনের তাগিদ তাকে তাড়িয়ে বেড়াতো, তখন যাতে সে বেঁচে থাকে, যেন তার খাবার জোটে, তার জন্য বিভিন্নভাবে কোনো সর্বশক্তিমানের কাছে নিজেদের প্রার্থনা নিবেদন করা শিখল। এই নিবেদনের প্রকৃতিটাই হচ্ছে তন্ত্র। ইংরেজিতে এইসব পুরনো প্রাকৃতিক পুজো পদ্ধতির একটা নাম আছে, প্যাগানিজম। তন্ত্রের সঙ্গে তার তফাৎ সামান্যই। সত্যি কথা বলতে কি, সমস্ত প্রাচীন ধর্মগুলি আসলে ছিল বিভিন্ন প্রাচীন তান্ত্রিক প্রথা, শুধু দেখনদারি বাড়ানোর জন্য আরও জটিল করে মানুষের সামনে পেশ করা। তন্ত্রের আসল উদ্দেশ্যই ছিল মানুষের জীবন ও সম্পদ রক্ষার জন্য ভগবানের কাছে নিবেদন আবেদন করার বিভিন্ন আচার আচরণ বা পুজো পদ্ধতি মানুষকে বলে দেওয়া। সে ফসল ফলানোর আগে সমবেত নাচও হতে পারে, বা মদ তৈরি করার গোপন পদ্ধতিও হতে পারে, অথবা হতে পারে গ্রাম রক্ষক দেবীর নামে উৎসর্গ করা ষাঁড়টিকে বলি দেওয়া, অথবা অন্য পশু বলি দিয়ে তার শরীরের প্রজনন অঙ্গগুলিকে চাষের মাঠে ছড়িয়ে দেওয়া। আমাদের দেশেও হরপ্পা মহেঞ্জোদারোর তন্ত্র সাধনার অনেক চিহ্ন পাওয়া যায়। তাই এও বলা যায় যে বৈদিক আর্য সভ্যতা আর এ দেশীয় তন্ত্র সভ্যতার মধ্যে তন্ত্র সভ্যতাই বেশি প্রাচীন। এতটা বলে একটু দম নিলেন মৈত্র মশাই। সবাই মন্ত্রমুগ্ধের মতন শুনছিলেন তার কথা। সন্ধ্যা হয়ে আসা সত্ত্বেও কারও সে কথা খেয়াল থাকেনি। স্যামের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার পরদিন সব চুপচাপই ছিল। সেই কদিনে স্যাম আর তার বন্ধুদের প্রোফাইল তন্ন তন্ন করে স্টক করেছে তিতলি, ছেলেটাকে জানার জন্যে, চেনার জন্যে। যত জানছিল তত মুগ্ধ হচ্ছিল সে। যাদবপুরে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, ক্যাম্পাসিংয়ে চাকরিও পেয়ে গেছে এরই মধ্যে। চাকরি পেয়ে বন্ধুদের সঙ্গে তার পার্টির ছবিও আপলোড করা আছে। সঙ্গে কতগুলো ডাইনি টাইপের মেয়ের ছবিও আছে অবশ্য। স্যামের গায়ে গা ঠেকিয়ে হা হা হিহি না করে যেন চলছেই না। খালি হিহি হিহি, ছেলে ধরা ছুচুমুখী কথাকার। ঠাকুর তুমি খুব বাজে, বেহায় মেয়েগুলোকে বারণ করতে পারো না? স্যামের পুরো নাম সমন্তক সেনগুপ্ত। নাম জেনে তিতলি ভালো লাগা থেকে লাফ দিয়ে একেবারে প্রেমেই পড়েছে ছেলেটার। যেমন করে সাজু পড়েছিল রূপাইয়ের প্রেমে, দিলওয়ালেতে কাজল শাহরুখের, তেমনি তিতলি প্রেমে পড়ল স্যামের। কথা হয়নি তাতে কি, দেখা হয়নি তাতেও বা কি। তিতলির 16 বছর বয়সের প্রেম ফেলনা নাকি? গ্রামের মেয়ে বলে হেলা ফেলার বস্তু নাকি তিতলির ভালোবাসা? শেষে যেদিন তিতলির হাই এর উত্তরে স্যামের হে বিউটিফুল মেসেজটা তিতলির মোবাইলের স্ক্রিনে সদ্য ফোটা পদ্ম ফুলের মতোই ভেসে এলো
সেদিন তিতলির পুজো দেওয়ার ঘটা দেখে বাড়ির লোকজন অবাক। ঠাকুর তুমি এত ভালো, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। তারপর মেসেঞ্জারে চ্যাট, হোয়াটসঅ্যাপ। তিতলি আর স্যামের কথার ঝিরিঝিরি কিশোরী ঝর্ণাটি কবে বেগবতী নদী হয়েছে তিতলি সেসবের হিসেব রাখেনি, জানেই না। ফোনে কথা বলা, হোয়াটসঅ্যাপে সেলফি পাঠানো কিছুতেই পিছিয়ে থাকেনি তিতলি। এমনকি যেদিন স্যাম ওর স্নান করার ভিডিও পাঠাতে বলল, সেদিনও অল্পেই রাজি হয়ে গেছিল সে। ইস, মাগো কি অসভ্য ছেলে। মনে পড়লেই তিতলির ফর্সা মুখটা লজ্জায় গোলাপি হয়ে আসে। বিয়ের আগেই এসব। তবে স্যাম বলছিল কলকাতায় নাকি এসব ডাল ভাত। লজ্জা ঘেন্নার মাথা খেয়ে তাই স্যামের দাবি মেনে একটা 10 মিনিটের ভিডিও তুলে পাঠিয়েছিল তিতলি। নইলে যদি কলকাতার নীলাজ বেহায়া ডাইনিগুলো তার আগেই এসব দেখিয়ে তার স্যামকে কবজা করে ফেলে, হতেই পারে না। গ্রামের মেয়ে বলে সে কলকাতার মেয়েদের থেকে কম মডার্ন নাকি? মাঝে অবশ্য শাবনমদিকে একবার হালকা আভাস দিয়েছিল তিতলি। সব দিক জেনে শুনে শাবনমদি সেদিন অনেক রাতে কল করেছিল তিতলিকে। এই, ওটা ফেক প্রোফাইল, কারোল কোথাকার। বলে দিলেই হলো। কে বললো তোমাকে? ওরে আমার বন্ধু আছে যাদবপুরে। এখন ইলেকট্রনিক্সের কারেন্ট ব্যাচগুলোতে একটাতেও ওই নামের কেউ নেই। ছেলেটা তোকে খেলাচ্ছে তিতলি, এক্ষুনি ব্লক কর। তিতলি তার একটা কথাও বিশ্বাস করেনি। স্যামকে ফোন করে সমস্তটা জানিয়েছিল। সব শোনার পর স্যাম তাকে বুঝিয়েছিল যে শবনম স্যামকে প্রপোজ করে এবং তিতলির প্রেমে অন্ধ স্যাম ওকে রিফিউজ করে। তাই শবনম যে মিথ্যে কথা বলে তিতলির মন বিষিয়ে দেবেই, এ তো দিনের আলোর মতো পরিষ্কার। এই শাবনমদি তো পুরো কেস খেয়ে গেল, পুরো ফেসে গেছে। দত্তগুপ্ত বাড়ির ছাদে এসব কথাবার্তা নিয়ে আলোচনা করতে করতে সেদিন হাসি ঠাট্টায় ভেসে যাচ্ছিল বিশ্ব চরাচর। 3টি অবোধ বালিকার ওপর হালকা মিহি চাদরের মতো নেমে আসছিল শীতের হিমেল পরশ। কেউ দেখেনি সেদিন খুব মিহি মখমলের মতন গুঁড়ো অন্ধকারের মতন নেমে আসছিল 3টি নৃত্যরতা রমণীর এক অবিশ্বাস্য ভয়াবহ নাচের সিলুয়েট। ধীরে ধীরে সেই 3টি অন্ধকারের গুঁড়ো দিয়ে তৈরি সিলুয়েট চাদরের মতোই 3টি অপাববিদ্ধ কন্যার গায়ে জড়িয়ে গেল, অমোঘ নিয়তির মতোই। তাহলে তন্ত্র বলতেই সবাই ভয়ঙ্কর কিছু কেন বোঝে? কারণ যে তন্ত্রকে আমরা চিনি সে আসলে ব্ল্যাক ম্যাজিক ছাড়া আর কিছু না। ওটা তো তন্ত্রের একটা বিকৃত রূপ। তন্ত্র বলতেই লোকে মারণ, উচাটন অর্থাৎ খারাপ কিছু ধরে নেয়। এসবকে বলা হয় কৃষ্ণ শটকর্ম। এগুলো তন্ত্রের অতি ক্ষুদ্র একটি অংশ। এই কৃষ্ণ শটকর্মের মতোই শুক্ল শটকর্মও আছে, যেমন যজন, যাজন, অধ্যয়ন। বলছিলাম যজন আর যাজন একই জিনিস না? যজন মানে নিজের জন্য পুজো ও যাগযজ্ঞ। যাজন মানে অন্য কারো জন্যে পুজো ও যাগযজ্ঞ, যেখান থেকে যজমান শব্দটা এসেছে। সে কি, যজমান শব্দটা তান্ত্রিক নাকি? শুধু যজমান কেন, বাঙালি জীবনের প্রতিটি ধর্মকেন্দ্রিক আচরণই আসলে তান্ত্রিক। ইষ্টদেবতা, যজমান, গুরুবাদ, মন্ত্রদান, শান্তি সস্তয়ন সবই তান্ত্রিক অভ্যেস। আমরা বাঙালিরা এতই তান্ত্রিক বা তন্ত্রসভ্য জাতি যে আমরা নিজেরাই সেটা বুঝি না। আমরা সব কাজ পারি বোঝাতে গিয়ে বলি না, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ। খেয়াল করে দেখবেন কখনো কিন্তু বেদ পাঠের কথা বলি না। এমনকি যে সমস্ত দেবদেবীর মূর্তি দেখেন সবই তন্ত্রমতে কল্পিত। পৌরাণিক হিন্দু ধর্মেই এর উৎপত্তি। সনাতন বৈদিক হিন্দু ধর্মের সঙ্গে এখনকার হিন্দু ধর্মের মিল বড়ই অল্প। আমাদের সমস্ত পূজা, সাধন পদ্ধতি, অর্ঘ্য অর্পণাদি, পূজা মন্ত্র সব কিছু তান্ত্রিক মতে হয়। ঘট স্থাপন, প্রাণ প্রতিষ্ঠা, চক্ষুদান, মূর্তির সামনে মেঝেতে যন্ত্র অঙ্কন, চারকাঠি বা ধ্বজস্তম্ভ স্থাপন সবই তান্ত্রিক পূজা পদ্ধতি।
এমনকি সরস্বতী পুজোর জয় জয় দেবী চরাচর সারে থেকে শুরু করে রবীন্দ্রনাথ যখন লেখেন পিনাকেতে লাগে টঙ্কার, সবই আসলে তন্ত্রসঙ্গীত। শুনে সবাই স্তব্ধ হয়ে বসে থাকে। শুধু সন্ধ্যের অন্ধকারে ধরা গলায় প্রশ্ন করেন সমীর মোহন। বলছেন তো অনেক কিছুই মশাই, কিন্তু এসবের ঐতিহাসিক প্রমাণ কি কিছু আছে, নাকি সব মানুষের মন গড়া? অবশ্যই আছে, কিন্তু তার আগে আমার একটি মিনতি আছে দত্তগুপ্ত মশায়ের কাছে। আজ রাতটা কি আপনার বাড়িতে কাটাতে পারি? প্রস্তাবটা এতই আকস্মিক যে উপস্থিত সবাই অবাক হয়ে গেলেন। নিজে যেচে নিমন্ত্রণ নেওয়ার মতন লোক তো মৈত্র মশাইকে মনে হচ্ছিল না। তবে সামলে নিলেন প্রফেসর দত্তগুপ্ত। সে তো পরম সৌভাগ্য মৈত্রবাবু। মাধবের অতিথি মানে আপনি আমাদেরও অতিথি। শাস্ত্রেই তো আছে বসুদেব। সেজন্য নয়, আজ রাত থেকে কাল দুপুর পর্যন্ত আপনাদের সঙ্গে থাকাটা প্রয়োজন, আশু প্রয়োজন। আপনার পরিবারের ওপর ঘোর অমঙ্গলের ছায়া দেখতে পাচ্ছি আমি। ভয় পাবেন না, আমি বদ লোক নই। এমন করে বললেন মৈত্রমশাই যে কেউ আর দ্বিরুক্তি করতে পারল না। প্রফেসর দত্তগুপ্ত বললেন, আরে মশাই, আমি লোক চিনি। অমঙ্গল হোক না হোক একদিন অতিথি সেবা তো করতে পারবো। তার উপর আমার গিন্নি কিন্তু আবার রান্না করে খাওয়াতে ভারী ভালোবাসেন। মাধব, মৈত্রমশাইয়ের টুকিটাকি ঝালাগে একটু পরে দিয়ে যেও, কেমন? তাহলে চলুন মৈত্রমশাই, এবেলা ওঠা যাক। সোনাই আর রূপাই অনেকক্ষণ হলো বাড়ি চলে গেছে। ভারী ভালো মেয়ে, দিদিকে সাহায্য করবে বলে এক পায়ে খাড়া। আর যাই হোক, একদিনের জন্যে একটা অ্যাডভেঞ্চার তো হবে ওদের। ওদিকে স্যামের সঙ্গে কথা হয়ে গেছে। কাল দুপুর নাগাদ স্যাম আর ওর বন্ধুরা স্টেশনে ওয়েট করবে, সেখান থেকে কালীঘাট। মা বাবার কথা ভেবে একটু খারাপই লাগছিল তিতলির, কিন্তু স্যামকে ছাড়া যে ওর থাকতে পারছে না। মা বাবা এখন না হোক পরে নিশ্চয়ই বুঝবে, আর পড়াশোনা তো চালিয়ে যাবেই, সেটা তো আর ছাড়ছে না। স্যামের মা স্কুল টিচার, এতে কি তিতলির মাধ্যমিক দিতে সুবিধাই হবে না? উফ, আর একটা মাত্র রাত। তিতলি প্রায় উড়েই বেড়াতে লাগলো। মৈত্রমশাই ঘুরে ঘুরে বইয়ের সংগ্রহ দেখছিলেন। এমন সময় তথাগত ঘরে ঢুকতে ঘাড় ঘুরিয়ে বললেন, আরে বাবা, আপনার বইয়ের সংগ্রহ তো ঈর্ষণীয় মশাই। মাস্টারের বাড়ি তো। আসলে শিক্ষকতা আমাদের জাত ব্যবসা বলতে পারেন। আমাদের পরিবারের কেউ কোনোদিন অন্য কিছু করেননি। সেক্ষেত্রে তো আপনাদের উপাধি আচার্য বা উপাধ্যায় হওয়া উচিত, মানে ভট্টাচার্য বা বন্দ্যোপাধ্যায় ইত্যাদি। অথচ আপনাদের উপাধি দত্তগুপ্ত। এর কিন্তু একটাই মানে হয়। কি বলুন তো? আপনারা কোনো এক পর্যায়ে বৌদ্ধ ছিলেন। সে কি? এটা বুঝলেন কি করে? বাংলাদেশ তো এককালে সম্পূর্ণ বৌদ্ধদের ঘাঁটি ছিল। শঙ্করাচার্য যখন অদ্বৈতবাদ প্রচার করে হিন্দু ধর্মের পুনরুত্থান ঘটালেন, তখন নবম কি দশম শতাব্দী। সেই সময়টা বৌদ্ধ ধর্মের অবক্ষয়ের সময়ও বটে। তারপর থেকে প্রচুর বৌদ্ধরা হিন্দু ধর্মে ফিরে আসতে থাকে। কিন্তু বর্ণাশ্রম প্রথা চিরকালই হিন্দু ধর্মে প্রবল ছিল। তাই যেসব ব্রাহ্মণরা বৌদ্ধ হয়ে গিয়েছিলেন তাদের ফের ব্রাহ্মণ করিয়ে ফেরত নেওয়া হলো না। গুপ্ত ব্রাহ্মণ বা বৈদ্য করিয়ে তবে ফেরত নেওয়া হলো। আপনি অনেকটা ঠিকই ধরেছেন। আমরা বৌদ্ধই ছিলাম। শুনেছি আমাদের এক পূর্বপুরুষ নাকি বিক্রমশিলা না নালন্দা কোথাকার অধ্যক্ষ ছিলেন। আমরা তাঁরই বংশধর। সেই থেকে আমাদের জাত ব্যবসা হলো শিক্ষাদান। আর বাড়ির ছেলেদের নাম সব ওই রকমই আর কি। আমার ছেলের নাম সাক্ষ্য, আমার বাবার নাম ছিল সিদ্ধার্থ, ঠাকুরদার নাম ছিল বৈরোচন। আমাদের বাড়িতে তো একটা প্রাচীন পুঁথি আছে, তাতে আমাদের ফ্যামিলি লাইনের প্রায় গত 1000 বছরের সমস্ত পূর্বপুরুষদের নাম আছে। দাঁড়ান, এক্ষুনি আনছি। ধীরে ধীরে মেঝেতে বসলেন মৈত্রমশাই।
তারপর পদ্মাসনে বসে ধ্যানস্থ হলেন। তিনি নিশ্চিত যে একটি অপঘাত বা অমঙ্গলের কালো ছায়া এই পরিবারের উপর নেমে এসেছে, এবং নেমে এসেছে সদ্য, এদের অজান্তে। বিকেলে প্রফেসর দত্তগুপ্তকে দেখা মাত্র সেই আশঙ্কার কালো মেঘ নজরে পড়েছিল তার। কোনো এক অতি শক্তিশালী তন্ত্রবিষ আশ্রয় নিয়েছে এখানে। বিনা রক্তপাতে সে বিদায় নেবে না, এবং সেই কালনাগিনীর ছোবল নেমে আসতে বিশেষ দেরি আর নেই। গুরু খুব সম্ভবত এর কথাই বলেছিলেন মৈত্রমশাইকে। খানিকক্ষণ বাদে কাশির শব্দ শুনে চোখ খুললেন মৈত্রমশাই। বুঝতে অসুবিধা হয় না, ভদ্রমহিলা এই বাড়ির গিন্নি শ্রীমতী দত্তগুপ্ত। ভদ্রমহিলা গলবস্ত্র হয়ে বললেন, নমস্কার ঠাকুরমশাই, আমি উর্মিমালা, এ বাড়ির বউ। উনি বললেন আপনি যেন কী সব অমঙ্গলের কথা বলেছেন। আমার তো শুনে থেকে ভয়ে বুক কাঁপছে। ভয়েরই কথা বলি। অসম্ভব শক্তিশালী একটি তান্ত্রিক আধার আপনাদের অজান্তে এই বাড়িতে আশ্রয় নিয়েছে। রক্তপাত বা অপঘাত ছাড়া সে বিদায় নেবে না। তবে চিন্তা করবেন না, কিছু একটা ব্যবস্থা হবেই। একটা কথা বলুন তো, সদ্য নতুন কিছু কিনেছেন? মানে নতুনও হতে পারে, পুরনো হতে পারে, একটু ভেবে বলবেন। হয়তো কিছু পেয়েছেন বা কিছু এসেছে আপনাদের বাড়িতে। নতুন কিছু কেনা তো হয়নি, তবে হ্যাঁ, দিন কয়েক আগে আমার চেনা একটি মেয়ে একটি ফলক দিয়ে গেছিল। কোথাওটা মনে হয় কুড়িয়ে পেয়েছিল, আলতা সিঁদুর লেপা, কেমন সব মূর্তি আঁকা। আমি ভাবলাম হয়তো কোনো দেবী, তাই ঠাকুর ঘরে রাখলাম। তড়িৎ গতিতে উঠে দাঁড়ালেন মৈত্রমশাই। এক্ষুনি আমাকে সেই ফলক দেখান, এক্ষুনি। ঠিক সেই মুহূর্তে ঘরে এসে ঢোকেন তথাগত। পেয়েছি, এই যে দেখুন, নামটা ভুলে গেছিলাম ওনার। নালন্দা নয়, সোমপুরা মহাবিহার। আজ থেকে প্রায় 1000 বছর আগে আমাদের এক পূর্বপুরুষ সোমপুরা মহাবিহারের স্থবির ছিলেন। আমরা তাঁরই বংশধর। সোমপুরা মহাবিহারের স্থবির? কি বলছেন প্রফেসর সাহেব? আপনাদের তো পুণ্যবান বংশ তাহলে। নালন্দার পর সোমপুরা, অদন্তপুরী, জগদ্দল, এই তিনটি তো ছিল বৌদ্ধ দর্শন ও বৌদ্ধ ধর্ম অধ্যয়ন ও প্রচারের পীঠস্থান। বালুরঘাট থেকে বেশি দূরেও নয় সে জায়গা। হ্যাঁ, জায়গাটা এখন বাংলাদেশের নওগাঁওতে। পাহাড়পুর নাম হয়েছে। এই বাড়ি থেকে পাহাড়পুর অবধি সোজা রাস্তা থাকলে 1.5 থেকে 2 ঘন্টার বেশি লাগার কথা না। আমরা বালুরঘাটে আছি ওই ধরুন কম করেও 500 বছর তো বটেই, বেশি বই কম হবে না। বৌদ্ধ ধর্মের ইতিহাস নিয়ে আপনার পড়াশুনো দেখে তো অবাক হচ্ছি মশাই। তন্ত্র জানতে গেলে তো বৌদ্ধ ধর্ম জানতেই হবে প্রফেসর সাহেব। তন্ত্রের যে বর্তমান চেহারা আমরা বুঝি বা জানি, তার উদ্ভবিত বৌদ্ধ ধর্ম তথা বৌদ্ধ তন্ত্র থেকে। আচ্ছা, এখন চলুন দেখি বৌদি কী সব ফলক পেয়েছেন। আমার বোধ হচ্ছে একটি অসামান্য দৈব শক্তি সম্পন্ন কোনো তান্ত্রিক আধার আপনাদের বাড়িতে আশ্রয় নিয়েছে। যদি আমার আশঙ্কা ঠিক হয়, তাহলে সাধারণভাবে তাকে নাড়াচাড়া করা আর মৃত্যুকে আহ্বান করা এক হবে। কয়েকটা জিনিস তবে আমাকে আনিয়ে দিতেই হবে প্রফেসর সাহেব, যত রাতই হোক, যেখান থেকে সম্ভব। হ্যাঁ, কি বলছেন? আচ্ছা, কি লাগবে বলে দেবেন একটু। একেবারে অসম্ভব না হলে নিশ্চয়ই ব্যবস্থা করা যাবে, কিন্তু আপনার সেই পূর্বপুরুষের নাম জানা আছে, যিনি সোমপুরা মহাবিহারের অধ্যক্ষ ছিলেন? হ্যাঁ, মহাস্থবির রত্নাকর শান্তি। ফলকটা হাতে নিয়ে আরক্ত মুখে বসেছিলেন মৈত্রমশাই। তার মুখের ওপর একই সঙ্গে খেলা করে যাচ্ছিল ভয় এবং উদ্বেগ। তার পাশে চুপ করে বসেছিলেন তথাগত এবং উর্মিমালা। ফলকটা দেখেই যেন বিদ্যুৎ স্পৃষ্টের মতন একবার কেঁপে উঠলেন মৈত্রমশাই। তারপর খুব সাবধানে, যেন বিষাক্ত কিছু নাড়াচাড়া করছেন এমনভাবে, লাল চেলিতে ফলকটি হাতে নিয়ে বৈঠকখানায় এসে অনেকক্ষণ চুপ করে বসে রইলেন। প্রফেসর সাহেব, কতগুলো জিনিস একটু আনিয়ে দিতে হবে, হাতে সময় বেশি নেই।
খুব সম্ভবত পরের 12 ঘন্টার মধ্যেই আপনাদের উপর একটা বিশাল ফাঁড়া আসতে চলেছে। দেখি কতদূর কি করা যায়। এই যে এই বলে একটা কাগজে কিছু লিখে দিলেন। প্রফেসর সাহেব তৈরি ছিলেন। তিনি তৎক্ষণাৎ লোক পাঠিয়ে দিয়ে এসে মৈত্রমশায়ের পাশে গিন্নিকে নিয়ে উদ্বিগ্ন মুখে বসলেন। দাদা, এবার একটু বুঝিয়ে বলবেন এটা কিসের ফলক? কোন অমঙ্গল আশঙ্কা করছেন? আমরা তো কিছুই বুঝতে পারছি না। মানে কারো কোনো ক্ষতি করিনি। আমরা যখন পেরেছি, যতটুকু পেরেছি মানুষের সাহায্যই করেছি। আমাদের তো এইসব ঝামেলার মধ্যে পড়ার কথা নয়। খানিকক্ষণ চোখ বুজে থাকার পর মৈত্রমশাই বলতে শুরু করলেন। প্রারব্ধ বোঝেন প্রফেসর সাহেব। সম্ভবত প্রাচীন কোনো ঘটনাচক্রের ফলে এই প্রচণ্ড শক্তিশালী তন্ত্র ফলকটি আপনাদের কাছে ফিরে এসেছে। তবে এখনই দুশ্চিন্তার কারণ নেই। আজ রাতেই আমি এর যথাবিহিত পুজো সংস্কার করে কাল সকালে বা দুপুরে নিয়ে গিয়ে গঙ্গায় বিসর্জন করে আসব। তাহলে আর আপনাদের কোনো ক্ষতির সম্ভাবনা থাকবে না। তবে এই জিনিস লোকারণ্যে থাকা ঠিক হবে না। কিন্তু এটা কিসের ফলক ঠাকুরমশাই? এই মূর্তিগুলোই বা কার? বলতে গেলে তো অনেক কথাই বলতে হয় প্রফেসর সাহেব, তবে যতটা সম্ভব সংক্ষেপে বলছি। ভগবান গৌতম বুদ্ধের পরিনির্বাণের 100 বছরের মধ্যে বৌদ্ধ সংঘে বিবাদ শুরু হয়। জানেন নিশ্চয়ই, 400 বছরের মধ্যে বৌদ্ধ ধর্ম 2 ভাগে ভাগ হয়ে যায়। স্থবিরবাদ বা থেরবাদ বা হীনযান এবং মহাসাংঘিক বা মহাযান। হীনযান ও মহাযানের মধ্যে দর্শনের পার্থক্য বলতে গেলে রাত ভোর হয়ে যাবে, অত সময় আমাদের নেই। হীনযানীরা বুদ্ধের আসল মতবাদ আঁকড়ে রইল। মহাযানীরা বুদ্ধকে লোকোত্তর বলে তার পুজো করা শুরু করল। ভারতবর্ষে মূর্তি পুজোর উদ্ভব বৌদ্ধদের হাত ধরেই। ধীরে ধীরে বৌদ্ধ ধর্ম যখন তিব্বতে ঢুকল 5ম-6ষ্ঠ শতাব্দী নাগাদ, তখন সেখানকার স্থানীয় বন উপজাতিদের সঙ্গে অনেক লড়াই ও আপোষের পর তিব্বতে বৌদ্ধ ধর্ম এক সম্পূর্ণ নতুন রূপ নিল, তান্ত্রিক বৌদ্ধ ধর্ম বা বজ্রযান। তাতে মূর্তি পুজো আর মন্ত্রতন্ত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠল। ধীরে ধীরে বৌদ্ধ ধর্মের অবক্ষয় শুরু হলো আর জায়গা নিল মন্ত্রযান। বৌদ্ধ ধর্মের সমস্ত উচ্চ আদর্শ ও ভাবনীতি, যেমন 4টি আর্য সত্য, অষ্টাঙ্গিক মার্গ, পঞ্চশীল বা অষ্টশীল পালন, এসব জলাঞ্জলি দিয়ে প্রধান হয়ে উঠল গুরুবাদ, ভূত প্রেতাদের পুজো, যন্ত্রমন্ত্র মণ্ডল ইত্যাদি। এবং জেনে আশ্চর্য হবেন যে এই মহাযানের বাড়ন্ত থেকে মন্ত্রযান বা বজ্রযানে অবনতি, পুরো ঘটনাটা ঘটার মধ্যে বাঙালিদের খুব বড় ভূমিকা ছিল। পাল রাজাদের সময়ই মহাযান পন্থার বাড়ন্ত। এই সম্পুরা মহাবিহারও সম্রাট দেবপালের তৈরি। অঙ্গ থেকে চট্টগ্রাম, আসাম থেকে তাম্রলিপ্ত মানে তমলুক, সমস্ত এলাকাটাই তখন বৌদ্ধ। সমস্ত বাংলাদেশে তখন বজ্রযান তথা মন্ত্রযানের রাজত্ব। তারপর কালের নিয়মে আদি শঙ্করাচার্য হিন্দু ধর্মের পুনরুত্থান ঘটালেন। পাল বংশ সরিয়ে শাসন ক্ষমতায় এলেন সেন রাজবংশ। বৌদ্ধ ধর্মের গৌরব সূর্য ভাগীরথীর তীরে অস্তমিত হল। কেন? সেন রাজবংশ ছিল কট্টর হিন্দু। বৌদ্ধ বিহারকে টাকা দেওয়া বন্ধ করে দিল। উচ্চ পদে বৌদ্ধদের নিয়োগও বন্ধ হয়ে গেল। একে আদর্শের অবক্ষয়, তার উপর রাজা যদি বিরূপ হন, কোন ধর্মই বা টিকে থাকতে পারে বলুন? এই পাল রাজাদের শাসনের একদম শেষ দিকে 10ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে বজ্রযান থেকে আরও একটি নতুন ধারার উদ্ভব ঘটে, সহজিয়া বৌদ্ধ ধর্ম। এদের প্রচারক ছিলেন সিদ্ধাচার্যরা। এরা মানুষের মধ্যে থেকে সহজ ভাষায় জনসাধারণকে উপদেশ দিতেন। চর্যাপদের নিশ্চয়ই নাম জানেন, বাংলা ভাষার প্রথম বই, সেটিও এদেরই লেখা। বাংলা ভাষার উদ্ভবও এই সময়। বৌদ্ধ ইতিহাস মতে এই সিদ্ধাচার্যরা সংখ্যায় ছিলেন 84।
এতটা বলে একটু জল খেলেন মৈত্রমশায়। ততক্ষণে তথাগতর পাঠানো ছেলেরা লিখে দেওয়া যাবতীয় উপচার নিয়ে ফিরে এসেছে। সেইগুলো রেখে ফিরে এলেন গিন্নিমা। হ্যাঁ, তারপর? সিদ্ধাচার্যরা বড় আশ্চর্যজনক লোক ছিলেন। এরা থাকতেন খুব সাদা সিধেভাবে, তবে কিছু ক্ষেত্রে ভারী বিচিত্র জীবিকা পালন করতেন। যেমন দারিক পা বলে একজন ছিলেন, তিনি ছিলেন বেশ্যার দারোয়ান। শবরীপা ছিলেন ব্যাদ বা শিকারী। এরা প্রত্যেকেই কিন্তু অসামান্য এবং অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন। 84 জনের মধ্যে 4 জন ছিলেন মহিলা, মণিভদ্রা, লক্ষ্মীঙ্করা এবং মেখলা ও কঙ্খলা নামের 2 বোন। এই 84 জন সিদ্ধাচার্যের সবার নামেই চমৎকার সব কাহিনী শোনা যায়। তবে সবচেয়ে অদ্ভুত বোধ হয় মেখলা ও কঙ্খলা 2 বোনের নামে প্রচলিত ঘটনাটি। বেশ জটিল আর লম্বা হয়ে যাচ্ছে হয়তো, তাই না? কিন্তু আপনাদের জানা দরকার বলেই বলছি। অনেক হিন্দু দেবদেবী বৌদ্ধদের থেকে সরাসরি নেওয়া। বৌদ্ধ দেবতাদের উৎপত্তির কিন্তু সুন্দর সূত্র বা প্রথা আছে। হিন্দুদের মতন এলোমেলোভাবে কোনো দেবতার উৎপত্তি হয়নি বৌদ্ধ ধর্মে। বৌদ্ধ মতে আদিবুদ্ধ থেকে 5 জন ধ্যানী বুদ্ধের উদ্ভব। এই 5 জনের প্রত্যেকের সঙ্গে আবার 1 জন করে শক্তি এবং বোধিসত্ত্ব আছেন। এইভাবে সমস্ত বৌদ্ধ দেবদেবীদের কোনো না কোনো ধ্যানী বুদ্ধকুলের অন্তর্গত করা যায়। বেশিরভাগ বৌদ্ধ দেবদেবী কিন্তু বড় ভয়ঙ্কর এবং উগ্রচণ্ডা। শান্তশিষ্ট দেবদেবী হিন্দু ধর্মেই বেশি। এক একজন বৌদ্ধ দেব বা দেবীর রূপ বর্ণনা শুনলে ভয় করে। সেই থেকে তান্ত্রিক দেবদেবী মাত্রই তার রূপ ভয়ঙ্কর। এই রকম এক ধ্যানী বুদ্ধ হলেন অক্ষোভ্য। ইনি পূর্ব দিকের অধিপতি এবং সমস্ত কটু মানে কষাটে স্বাদ এর থেকে উৎপন্ন হয়। এর এবং এর কুলের সমস্ত দেব দেবীদের রং হল নীল এবং এর শক্তির নাম মামুকি। এই অক্ষোভ্য কুলেই আছেন বৌদ্ধতন্ত্রের সম্ভবত সবচেয়ে শক্তিশালী এবং জনপ্রিয় দেবতা হেরুক। একই সঙ্গে সবচেয়ে সাংঘাতিক দেবতাও বটে। হেরুকের 4 জন শক্তি এবং 4 জনের সঙ্গে যুগনদ্ধ অবস্থায় এর 4 রূপ এবং 4 নাম। এই 4 শক্তির মধ্যে প্রত্যেকেই উগ্র স্বভাবা এবং প্রাণহন্তারক বটে। তবে ভয়ঙ্করতমা হলেন দেবী বজ্রযোগিনী। ইনি বৌদ্ধতান্ত্রিকদের সর্বোচ্চ আরাধ্যা দেবী, ডাকিনীদের অধিষ্ঠাত্রী, প্রজ্ঞা ও ধ্বংসের দেবী, সাক্ষাৎ উগ্রকাল স্বরূপিণী। এই দেবী বজ্রযোগিনীরই আরও একটি উগ্রতর রূপ আছে, বজ্রবারাহী। এদের পূজা ভয়ানক কঠিন এবং বিন্দুমাত্র বিচ্যুতিতে সাধকের প্রাণ সংশয় উপস্থিত হয়। আমি একবার আসি। এতটা বলে একটু দম নিলেন মৈত্রমশায়। উর্মিমালার গায়ে কাঁটা দিয়ে উঠছিল। তিনি তাড়াতাড়ি উঠে গেলেন পুজোর আয়োজন করতে। অতসীকে বলেছেন আজ রাতে থেকে ওকে সাহায্য করে যেতে। একটু পরেই তিনি ফিরে এলেন। কি যেন ভাবছিলেন মৈত্রমশায়। আস্তে আস্তে তার সমস্ত স্নায়ু সজাগ হয়ে আসছিল। তিনি বুঝতে পারছিলেন উল্কার মতন খুব দ্রুত নেমে আসছে এক অভিশাপের বিষ। যুদ্ধ আসন্ন এবং এ বড় সহজ যুদ্ধ নয়। তিনি জানেন, গুরু তাই বলেছিলেন তাকে। গুরুর গোপন আদেশেই তার এদিকে আসা। এতদিন ধরে খুঁজে খুঁজে অবশেষে বোধহয় দৈবাত তিনি সেই জিনিসটির খোঁজ পেলেন। তারপর ঠাকুর মশাই? দক্ষিণ মহারাষ্ট্রে দেবীপট্ট নামক এক জায়গায় এক গৃহস্থের মেখলা ও কঙ্খলা নামের 2টি মেয়ে ছিল। মেখলা ছিল বয়সে 2 বছরের বড়। বিয়ের বয়স হলে তাদের বাবা এক সম্পন্ন ব্যবসায়ীর 2 ছেলের সঙ্গে তাদের বিয়ে তো দিলেন, কিন্তু তাদের বিবাহিত জীবনে শান্তি ছিল না। বড় ছেলেটি ছিল বিকৃতকামী এবং ছোট ছেলেটি ছিল বিবাহিত জীবনে উদাসীন।
এসব কথা অতিরঞ্জিত হয়ে পাড়া প্রতিবেশীদের কাছে পৌঁছলে তাদের নিয়ে গুজব ছড়াতে থাকে। ফলে ঘরে বাইরে তাদের বেঁচে থাকা দুষ্কর হয়ে ওঠে। একদিন দুই বোন তাদের বাড়িতে বসে নিজেদের দুঃখের কথা বলা বলি করছে। এমন সময় সিদ্ধাচার্য কাহ্নপা বা কৃষ্ণাচার্য সেখান দিয়ে নিজের 700 ডাক ও ডাকিনী নিয়ে যাচ্ছিলেন। তাকে দেখে দুই বোনের বড় ভক্তি হলো। তারা তাড়াতাড়ি উঠে গিয়ে গুরু কাহ্নপার শরণ নিয়ে তাদের সংসারে বিতরাগের কথা জানালো। কাহ্নপা তখন দুইজনকে বজ্র বারাহী মন্ত্রে দীক্ষা দিলেন এবং নির্জনে গিয়ে সেই মন্ত্রের সাধনা করতে বললেন। ওদের বাড়ির লোক কেউ খুঁজলো না? বৌদি, বাড়ির বউ বাড়ি থেকে কাউকে কিছু না বলে উধাও হয়ে গেলে এখনো এই আধুনিক কালেও কি আমরা সেই হতভাগীকে ত্যায্য করে দিই না? আর এ তো প্রাচীন কালের ঘটনা। যাই হোক, দুই বোন জঙ্গলে গিয়ে দীর্ঘ 12 বছর ধরে বজ্র বারাহী মন্ত্রে সাধনা করে প্রচুর অলৌকিক শক্তি প্রাপ্ত হয়। তারপর একদিন তাদের ইচ্ছা হয় গুরুর সঙ্গে দেখা করার। খুঁজতে খুঁজতে তারা বাংলাদেশে হেমদল নামের এক জায়গায় এসে গুরুর দেখা পায়। কিন্তু তখন তারা আর সেই যুবতী বৌদুটি নেই। মধ্যবয়সী রুক্ষমূর্তি শুষ্ক প্রায় দুই সাধিকা। কাহ্নপা তাদের চিনতে অস্বীকার করেন। তখন দুই বোন গুরুকে নিজেদের পুরনো কথা মনে করিয়ে দিয়ে তাঁর শিষ্যত্ব গ্রহণের কথা বলেন। তখন কাহ্নপা বলেন, যদি শিষ্যত্বই তারা নিয়ে থাকে তবে গুরু দক্ষিণা কই? গুরু কি দক্ষিণা চান জানতে চাইলে কাহ্নপা দুই বোনের মুন্ডু চেয়ে ফেলেন। এ তো সেই শকুন্তলা আর একলব্যের গল্পের মিশের মৈত্রমশাই। তা বটে, তবে এর পরের কাহিনীটাই সবচেয়ে আশ্চর্যের এবং এই মুহূর্তে সবচেয়ে জরুরি। মন দিয়ে শুনবেন। এই কথা শোনা মাত্র দুই বোন নিজেদের মুখের মধ্যে থেকে তীব্র আলোকময় তীক্ষ্ণ প্রজ্ঞা খড়গ বার করে নিজেদের মুন্ড কেটে ফেলে এবং গুরুকে ভেট দেয়। তারপরেই তাদের ধড় দুটি শুরু করে এক অপার্থিব অলৌকিক নাচ। সেই নাচ বিশ্ব চরাচরে আর কেউ কোনোদিন দেখেনি। নাচতে নাচতে তাদের দেহ এক মায়াবী নীল আলোর মধ্যে উঠে যায় ঊর্ধ্বাকাশে ডাকিনীদের মধ্যে। ডাকিনীরাও তাদের দেখে উত্তেজিত হয়ে নিজেদের মুণ্ডচ্ছেদন শুরু করে দেয়। তারাও শুরু করে সেই স্বর্গ মর্ত পাতাল মথিত করা নাচ। সৃষ্টির রসাতলে যায় যায় প্রায়। এই বলে থেমে যান মৈত্রমশাই। ঘাম জমছে ওর মুখে। স্পষ্টতই বোঝা যাচ্ছে ভেতরে ভেতরে খুবই উত্তেজিত হয়ে পড়ছেন। ঠাকুরমশাই, তারপর কি হলো? অবশেষে দেবী বজ্র বারাহী স্বয়ং আবির্ভূত হয়ে ডাকিনীদের নিরস্ত করেন এবং নিজের হাতে নিজের মুণ্ডচ্ছেদ করে নৃত্য শুরু করেন। তাঁর সেই কাটা গর্দান থেকে রক্তধারা উপচে পড়ে দুই ডাকিনীর মুখে বজ্র বৈরণী এবং বজ্র বর্ণিনী। এরপর গুরু কাহ্নপা দুই শিষ্যার মাথায় তাদের কাটা মুন্ড জুড়ে দেন এবং তাদের সিদ্ধ বলে ঘোষণা করেন। এরপর বেশ কিছু বছর অশেষ লোকহিত করে দুই বোন খেচরে অর্থাৎ ডাকিনীদের স্বর্গে যান। এতটা বলে ফলকটা দুজনের চোখের সামনে তুলে ধরেন মৈত্রমশাই। ভালো করে দেখুন, দুই নাচতে থাকা বোনকে দেখতে পাচ্ছেন? নিজেদের মাথা কাটতে উদ্যত নিচে পদ্মাসনে বসে আছেন গুরু কাহ্নপা বা কৃষ্ণাচার্য। উপর থেকে আশীর্বাদ দিচ্ছেন দেবী বজ্র বারাহী। তার মানে এ কোনো অর্বাচীন জিনিস নয় বৌদি, এটি কম করে 1000 বছরের পুরনো এক বৌদ্ধ তন্ত্র ফলক। দেবী বজ্র বারাহীর আরাধনার জন্যে, তাকে আহ্বান করার জন্য এ সৃষ্টি। কোনো অতিলৌকিক প্রতিভার অধিকারী সাধক এ সৃষ্টিকর্তা। এর ইতিহাস অদ্ভুত, ক্ষমতাও অসামান্য এবং এরই মধ্যে এক ভয়ঙ্কর অভিশাপ লুকিয়ে আছে। তাহলে উপায় কি ঠাকুরমশাই? আমি আজ সারা রাত তন্ত্রমতে দেবীর আরাধনা করব। তাকে প্রসন্ন করে সেই প্রাচীন অভিশাপটিকে প্রশমিত করব। যতক্ষণ পূজা চলবে কেউ বাইরে থাকবেন না।
পুজো শেষ হলে যত রাতই হোক আমি একে নিয়ে চলে যাব। আমার গুরুর আদেশ আছে। আমার ব্যাপারে চিন্তা করবেন না। জগন্মাতার আদেশ হলে আমাদের আবার দেখা হবে। কিন্তু ইনি তো বৌদ্ধ দেবী বললেন, আপনি হিন্দু ব্রাহ্মণ, আপনি কি করে? কাহিনীর শেষ দিকটা কি বললাম মনে করুন প্রফেসর সাহেব। দেবী বজ্র বারাহী তাঁর সেই কাটা গর্দান থেকে রক্তধারা উপচে পড়ে দুই ডাকিনীর মুখে, বজ্র বৈরণী এবং বজ্র বর্ণিনী। বজ্র বারাহীর এই রূপের নাম হল ছিন্নমুণ্ডা। শুনে কোনো হিন্দু দেবীর কথা মনে পড়ছে? দেবী ছিন্নমস্তা? ঠিক, হ্যাঁ বৌদি, বৌদ্ধদের দেবী বজ্র বারাহী আসলে হিন্দু ধর্মের দেবী ছিন্নমস্তা। এই যে সব এনেছি ঠাকুরমশাই। নৈশব্দের মধ্যে অতসী এসে তা আমার থালায় করে পূজার যাবতীয় সামগ্রী নিয়ে এলে সেই সব বাড়ির পেছনে বাগানে নিয়ে যেতে বললেন মৈত্রমশাই। সেখানে খানিকটা জায়গা পরিষ্কার করে রাখা আছে আগে থেকেই। সেদিকে যাবার জন্যে সবে পা বাড়িয়েছেন এমন সময় উর্মিমালা বললেন, ভালো করে পুজো করবেন ঠাকুরমশাই, আপনার যেন কোনো অমঙ্গল না হয়। যেতে যেতে কথাটা শুনে থমকে গেলেন প্রৌঢ় ব্রাহ্মণ। তারপর ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়ে উর্মিমালার দিকে চেয়ে বললেন, যদি বলতেন যেন আপনাদের কোনো অমঙ্গল না হয় সেটা দেখতে, তাহলে বুঝতাম। আমাকে তো আপনারা ডেকে আনেননি বৌদি, আমি নিজেই এসেছি। বিপদ তো আপনাদের। আপনি আমার জন্য দুশ্চিন্তা করবেন না। পুরোহিতের দায়িত্ব যজমানের ভালো মন্দ ভাবার কথা, উল্টো হওয়ার তো কথা নয়। তা অন্যের বিপদের কথা শুনে আজকের দিনে কজনই বা সাহায্য করতে আসে বলুন তো? আপনারও তো ঘর সংসার আছে নাকি? আমাদের সাহায্য করতে গিয়ে আপনার খারাপ কিছু হলে তাদের কি হবে? খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন মৈত্রমশাই। তারপর বললেন, এইখানেই এই মুহূর্তেই আপনি জিতে গেলেন বৌদি। যার মনে সবার জন্য এত দয়া, এত করুণা, কোনো অভিশাপ তার কি করবে? চিন্তা করবেন না বৌদি। আমি নবদ্বীপের মহেশ্বর মৈত্রের জ্যেষ্ঠ সন্তান কৃষ্ণানন্দ আগমবাগীশ কথা দিচ্ছি, এই অভিশাপ আপনাদের ছুঁতে পারবে না। উদ্বেগে ফেলবে কিন্তু কোনো ক্ষতি করতে পারবে না। আর এই সর্বভূতে দয়ার ভাবটিকে বাঁচিয়ে রাখবেন বৌদি। মনে রাখবেন, ভালোবাসাই হলো সবচেয়ে বড় তন্ত্র, সবচেয়ে বড় জাদু। শুনছেন গপ্প মিরে ঠেকের আজকের গপ্প অভিক সরকারের লেখা রক্তফলক। এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন। Subscribe to my official channel and do not forget to click on the bell icon for notifications. তাহলে বাকিটা শোনা যাক। এক গভীর ঘুমে তলিয়ে যাচ্ছিল তিতলি। যেন এক মহাশূন্যে সে ভেসে বেড়াচ্ছে। কোনো অবলম্বন নেই, কোনো দিশা নেই, কোনো গভীরতার বোধ নেই। সেই দিকহীন, প্রাণহীন, শব্দহীন, আলোহীন অন্ধকারে সে একলা ভেসে চলেছে। তার নিজের কোনো বোধ নেই, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের উপর কোনো দখল নেই। শুধু তার জাগ্রত চৈতন্য যেন অনুভব করছে যে সে বেঁচে আছে। এমন সময় সেই মহতী অন্ধকারই যেন জমাট বাঁধতে শুরু করল। আর শেষে তিনটি জায়গায় তিনটি জমাট অন্ধকার যেন তিনটি মানুষের আকৃতি নিল। না, মানুষের নয়, মানুষীর। এবং তাদের মাথা নেই, শুধু ধড় তিনটি আছে। আস্তে আস্তে সেই তিনটি প্রাণহীন ধড়ে প্রাণের সঞ্চার হলো। তারপর তারা শুরু করল এক অলৌকিক অপার্থিব যৌথ নৃত্য। সমগ্র অন্ধকারের সমুদ্র যেন শিউরে উঠল সেই নাচ দেখে। রাত্রির প্রতিটি গ্রন্থিতে যেন ভেসে উঠল কান্না, তিনটি অবোধ শিশুর কান্না। তিতলির বুকটা
যেন কোনো এক অব্যক্ত ব্যথায় মুচড়ে উঠতে লাগলো, যেন কোনো এক প্রাচীন অসহায় ফোঁপানির শব্দ আস্তে আস্তে কুড়ে কুড়ে খেতে লাগলো তার চৈতন্য। মনে হলো সেই কান্না, সেই ফোঁপানি, সেই অসহায় আরতি যেন খেয়ে ফেলতে চাইছে তার সমগ্র সত্তা। ফিরিয়ে দাও, আমাদের মায়ের কাছে ফিরিয়ে দাও না। ওগো, তোমার দুটি পায়ে পড়ি, আমাদের মায়ের কাছে নিয়ে চলো। সেই কান্নায় আরতিতে আস্তে আস্তে যেন দম বন্ধ হয়ে আসতে লাগলো তিতলির। মনে হলো সেই অন্ধকার হাহাকার সমুদ্রে যেন ডুবে যাচ্ছে তিতলি। সে চেষ্টা করছে হাত পা ছুঁড়ে উদ্ধার পাওয়ার, কিন্তু কিছুই সে নাড়াতে পারছে না। তার বোধ বুদ্ধি চৈতন্য সমস্তটার উপর শ্বাসরোধী এক পর্দা নেমে আসছে যেন। তিতলি চাইছে চিৎকার করতে, হাহাকার করে উঠতে, চেঁচিয়ে উঠতে, কিন্তু তার কোনো ইন্দ্রিয়ই আজ আর তার বশে নেই। চোখের সামনে নেমে আসছে এক কালো পর্দা, নেমে আসছে অমোঘ মৃত্যু। হঠাৎই যেন সবকিছু থমকে দাঁড়ালো একবার। কোনো এক অনির্দেশ্য বিন্দু থেকে উদাত্ত এবং গম্ভীর কণ্ঠ ভেসে আসছে, ওম প্রত্যালীঢ় পদাম সদেব ধরিতিম ছিন্নম শিরা কর্তুকাম দীঘবস্ত্রাম স্বকবন্ধ শোণিত সুধাধরম পিবতীন মুদা। ধীরে ধীরে তিতলির চেতনায় সাড় ফিরে আসতে লাগলো। স্তিমিত হয়ে এলো অন্ধকারের সেই আর্তনাদ। তিতলির মনে হলো যেন এক পাতালপুরীর আতঙ্ক থেকে মুক্তি পেয়ে সে দ্রুত উঠে আসছে ওপরে আলোর দিকে। আস্তে আস্তে সমস্ত অন্ধকার কেটে যাচ্ছিল। আলোয়, আশায়, আনন্দে ভরে উঠছিল তিতলির চৈতন্যের প্রতিটি কোণ। আলোর সেই উৎসে পৌঁছানোর আগে সেই গম্ভীর পুরুষকণ্ঠটি শেষবারের মতো শুনল তিতলি। শ্রীং ক্লিং হ্রিং ওইং বজ্র বৈরোচনীয়ে হুম হুম ফট স্বাহা। আর তারপরেই আলো, আলো আর আলো। হাঁপাতে হাঁপাতে বিছানার উপর উঠে বসল তিতলি। কি সর্বনাশা ভয়ঙ্কর স্বপ্ন! বাপরে, আরো ঘুমিয়ে পড়েছিল কোন আক্কেলে। ভাগ্যিস ঘুমটা ভাঙল, নইলে সমস্ত প্ল্যান জলে চলে যাচ্ছিল আর কি। কাল রাতে কোনো এক পুরুত মশাই নাকি এসেছিলেন কিসব পুজো টুজো করতে। সেই দেখে তো তিতলি আর বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি দোতলাতে ওর ঘরে চলে এলো। ঝিমুতে ঝিমুতে কখন ঘুমিয়ে পড়েছে কে জানে। ভাগ্যিস ঘুমটা ভেঙে গেল। মোবাইলে সময় দেখল ভোর 5টা। যাক, একদম ঠিক সময় উঠেছে ও। চটপট রেডি হয়ে নিল। শীতের সকাল, গরম জামা কাপড় গায়ে চড়ালো কিছু। ব্যাগ তো তৈরিই ছিল, সেসব নিয়ে সাবধানে অতি ধীরে নিচে নেমে এলো তিতলি। যাক, সবাই অঘরে ঘুমোচ্ছে। অত্যন্ত সন্তর্পণে দরজা খুলে বাইরে এসেই দ্রুত হাঁটা শুরু করলো। মোড়ের মাথায় আসতেই আরও 2 মূর্তি। কোনো কথা না বলে দ্রুত রিক্সা স্ট্যান্ডের দিকে হাঁটা মারল তারা। সকালের প্রথম ট্রেন ভোর 6টায়। এই শুনছো? শোনো, ওঠো 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 গো। ঘুম থেকে উঠতে দেরি হয়েছিল তথাগতর। যত রাত গড়িয়েছে আরও গাঢ় ঘুমে তলিয়ে গেছিলেন তিনি। এমন অথই ঘুম বহুদিন হয়নি ওর। কি হয়েছে, কি হয়েছে? হ্যাঁ, ধাক্কাচ্ছ কেন? ঠাকুর মশাই নেই, ফলকটাও নেই। তো তাতে হাঁপাচ্ছ কেন? উফ, আরে উনি তো বলেইছিলেন যে ফলকটা নিয়ে যাবেন গঙ্গায় ফেলে আসতে, সে যত রাতই হোক। একেবারে সেখানেই গেছেন হয়তো, আমাদের যে ডাকবেন না সেটা বলেই গেছেন। উফ, বেশ, দাঁড়াও দাঁড়াও, আমি একবার মাধবদের বাড়িতে খোঁজ করে দেখছি। আহা, কাঁদছো কেন? ভরসা রাখো, মেয়ে সব ঠিক। ঠিক, যা সর্বনাশ হওয়ার হয়ে গেছে গো। সকাল থেকে তিতলিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ও বাড়ির সোনায় রূপাইও নেই। তোমার ভাইকে ফোন করলাম, সেখানেও নেই। তিতলি একটা চিঠি লিখে গেছে দেখো। বলে
একটা চিঠি ফেলে দিলেন তথাগতর কোলে। জেঠু জেঠিমা, তোমরা পারলে আমায় ক্ষমা করো। চিঠিটা পড়তে পড়তে ভয়, উদ্বেগ আর আশঙ্কায় তথাগতর মুখ বিবর্ণ হয়ে উঠল। দ্রুত উঠে পড়েন তিনি। এই মুহূর্তেই পুলিশের সঙ্গে যোগাযোগ করতে হবে। সর্বনাশ আসবে বলে তৈরি ছিলেন তথাগত দত্তগুপ্ত, কিন্তু এক চক্ষু হরিণের মতন বিপদটা এলো সম্পূর্ণ অন্য দিক দিয়ে, এলো বড়ই দ্রুত। এবং এ বিপদ মহাবিপদ, ঘোর বিপদ। শিয়ালদা স্টেশনের বাইরে যেদিকটা বৈঠকখানা বাজারের নোংরায় ভাঙা মাটির ভাঁড়, ইঞ্জেকশনের সিরিঞ্জ আর চোলাইয়ের বোতলে নোংরা হয়ে থাকে, সেদিকে একটা ভাঙা ঝোপড়ির মধ্যে বসে ইঞ্জেকশনে মিক্সচার টেনে নিচ্ছিল টেনিয়া। শীতকালের বিকেল, ঠান্ডা লাগছে হেব্বি। একটু আগেও টেনিয়ার হাড় অবধি জমে যাচ্ছিল ঠান্ডাতে। 2টো শট নিয়ে এসেছে টেনিয়া, তাই বডিটা সামান্য মারছে। নাসির ভাই উমদা জিনিস ছাড়া দেয় না, টাকাটাও গুনে নেয় তেমনই। 4টে পুড়িয়া 4000, 1 পয়সা কম নেয় না। মাথায় 2টো কিক পড়তেই ইন্দ্রিয়গুলো শটাশট চোখা হয়ে ওঠে টেনিয়ার। সেবার বৈজনাথের মাথায় দানা ভরে দেবার আগে 2 ছিলিম গাঁজা উড়িয়ে তারপর একটা নাসিরের দেওয়া শট নিয়ে গেছিল টেনিয়া। আহা, প্রথম দানাটাই সোজা কপালে। আওয়াজ করার সময় অবধি পায়নি বৈজনাথ। পুলিশ অবশ্য ভালোভাবে নেয়নি ব্যাপারটা। হাড় কাটার একটা বেশ্যার জন্যে টেনিয়া কাউকে উড়িয়ে দিল, এটা ওদের বিশ্বাস হয়নি। ভেবেছে গ্যাং ওয়ার। তুলে নিয়ে গিয়ে লকআপে ঢুকিয়ে উল্টো করে ঝুলিয়ে কি মার। সেই থেকে বাঁ হাতের কোড়ে আঙুলটা নাড়াতে পারে না বেচারা। তবে অফিসারটার নাম মনে রেখেছে টেনিয়া, সুবীর সামন্ত। এখন যাদবপুর থানায় আছে। দুনিয়াটা তো গোল, মৌকা ঠিক আসবে, আর সেদিনই হারামজাদাটার ক্ষমা বিলা করে দেবে টেনিয়া। আসে আসে, সব কুত্তার দিন আসে, সব কুত্তার দিন সালা। এদিকটা কেউ বিশেষ আসে না। স্টেশনের বাইরে নিজের ভাড়ার ট্যাক্সিটা রেখে এদিকে এসে একটা শট নিয়ে যায়, নইলে ওর চলে না। তবে এসব শখের দাম লাখ টাকা না হলেও খুব কম নয়। টাকার বড়ই অভাব টেনিয়ার, সেই জন্যই তো মেয়ে পাচারের ব্যবসাটা শুরু করতে বাধ্য হলো। তাছাড়া এই কাজে ঝক্কি কম নাকি? হ্যাপা যেমন আছে, টাকাও আছে। ব্যবসাটা ঠিক করে করতে পারলে এতে কাঁড়ি কাঁড়ি টাকা আছে। গাঁগঞ্জে মালিকের আড়কাঠি ছড়ানোই আছে। কেউ প্রেমের নামে ফাঁসিয়ে বাচ্চা মেয়েগুলোকে নিয়ে আসে, কেউ আবার চাকরি দেবার নাম করে নিয়ে আসে। 2 দিন এদিক ওদিক থাকে, সংসার করে কি কলকাতা দেখে, তারপর গ্রিন সিগন্যাল পাওয়া মাত্রই হাত পা বেঁধে মালিকের লরিতে তুলে দিলেই হলো। এই তো কাজ। ইউপি, দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, বাঙালি মেয়েদের বাইরে হেভি ডিমান্ড। নরম সরম ভীতু বাঙালি মেয়েগুলো 2টো থাপ্পড় কষালেই একদম চুপ করে থাকে। মেয়ে পিছু 10,000 মতন পায় টেনিয়া। মেয়েটা যদি ফর্সা হয়, শরীর স্বাস্থ্য ভালো থাকে, তাহলে 30 অবধিও কামিয়েছেও। সব কম বয়সী মেয়েগুলোকে তৈরি করার দায়িত্বটা থাকে টেনিয়াদের ওপরেই। আজকাল তো 10-12 থেকে মেয়ে তুলতে বলছে মালিক। যেমন কাস্টমারদের ডিমান্ড, তেমনই তো সাপ্লাই দিতে লাগবে নাকি? একটা জাম্বো সাইজ বিড়ির মধ্যে তামাক আর গাঁজা মিশিয়ে বানাতেই পেছন থেকে একটা আওয়াজ শুনতে পেয়ে হিংস্র কেউটের মতোই ঘুরে বসে টেনিয়া। দেবো কাঞ্চাপাটি বলে। ভিখু টেনিয়ার 1 নম্বর সাগরেদ। পকেটমার ছিল আগে, পরে কয়েক বছরের জন্য একটা গাব্বাবাজদের দলে ভিড়ে যায়। ভালো বোম বাঁধতে পারে। ওই করতে গিয়েই বাঁ হাতের কয়েকটা আঙুল মায়ের ভোগে দিয়ে দিয়েছে। গুরু, তুমি এখানে বসে নেশা মারাচ্ছ? ওদিকে 3টে ফান্টুস মিস্ত্রিপুর স্টেশনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে যে, হ্যাঁ? আরে বাড়ি থেকে পালিয়েছে বোধ হয়, পুরো
সাঁটি স্মাল কি ফ্যাশন, উফ। চোখ দুটো সরু করে ভিখুর দিকে তাকিয়ে থাকতে থাকতেই বিড়িটা ধরায় টেনিয়া। সেই সাপের চাউনির সামনে ভিখু একটু চুপ করে যায়। প্রথম টানটাই টং করে মাথায় গিয়ে লাগে টেনিয়ার। মালগুলো তাহলে এসে গেছে। ফোনটা তাহলে এরোপ্লেন মোড থেকে নর্মাল মোডে আনতে হবে। ঠিক দেখেছিস? সঙ্গে কোনো আনচান চ্যাংড়া মাসক নেই তো? আরে না গুরু, সব ছানবিন করে এসেছি। একটা বড় পুরো হরিণঘাটা ডেয়ারি, 15-16 হবে। বাকি দুটো টুনি, ওই 10-12 মতন। বড়টা ব্যাগে ভরে কাপড় চোপড় এনেছে, বোধহয় বাড়িতে কাল্টি মেরেছে মারিটা। বেচতে পারলে না গুরু, উফ, মেলা শের করি ওই 1.5 পেটির কম তো হবেই না। তাড়াতাড়ি করো না মাইরি, পুলিশ ঢুকে গেলে মারা হাত মেরে দেবে। 1.5 পেটি কথাটা গিয়ে টেনিয়ার মস্তিষ্কে আঘাত করে। এতটা ও নিজেও ভাবেনি। ভিকুর ঘাটটা খপ করে ধরেও। আনসান খবর হলে কিন্তু তোর বাপের গিনি বাজিয়ে ফাট করে দেবো হারামজাদা। তোমার সাথে কি পারবো নাকি? ছাড়ো। ও মা কালীর দিব্যি, এই এলাকা নয় গো। 3টে আলগা ছাপকিয়ে পুরো খাম। বড়টার বোধহয় প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার প্ল্যান ছিল, সারা সিওর কেটে পড়েছে। মালটা বারবার কাকে যেন ফোন লাগাচ্ছে। কি চাই ইন কেস বলছি না, এক কোণে বসে হুসুর ফুসুর করেই যাচ্ছে। ও তুমি তো একটু ইংলিশ ফিংলিশ বলতে পারো, গিয়ে 3টের সঙ্গে খানিক ভাব জমাও না। দুজনে আজ রাতটা রাজারহাটের ডেরায় তুলি 3টেকে, কাল পরশু আসলামের লরিতে করে পুরো। সালা চামড়া চোর, আমাকে কাজ শেখাচ্ছিস? চল চল, এনে চাবি। গাড়ি রেডি রাখ, মোবাইল হাতে থাকে যেন। টুং করলেই সোজা পেছনের গেটে। ঢুকেছে গুরুদেব। ভাঙা চিরুনি দিয়ে চুল আছড়াতে আছড়াতে স্টেশনের দিকে রওনা দেয় টেনিয়া। না, টেনিয়াকে দেখিয়ে দেওয়ার দরকার নেই মেয়ে 3টে কোথায় বসে আছে। মোবাইল এরোপ্লেন মোডটা অফ করে টেনিয়া। ইস, অনেকগুলো মিসড কল অ্যালার্ট এসে পড়ে আছে। একের পর এক মেসেজ ঢোকে মেসেঞ্জারে। মাঠে নামার আগে আরেকবার ফেসবুকে নিজের ফেক প্রোফাইলটা ঝালিয়ে নেয়। ডিপিতে প্রায় ওরই মতন দেখতে একটা গুড বয়ের ছবি, আর প্রোফাইলের নাম স্যাম। ট্যাক্সি স্টিয়ারিংয়ে টান হয়ে বসেছিল ভিখু। গুরু কখনো ফেল হয় না, 3টেকে ম্যানেজ করে একটু পরেই সিগন্যাল দেবে। একবার ভুলিয়ে ভালিয়ে রাজারহাটের ফাঁকা ফ্ল্যাটটায় তুলতে পারলেই হলো। ও আছে, গুরু নিজে আছে, আসলাম আছে, বানোয়ারি আছে, সামন্ত আছে। লোক কম নাকি? আজ একটু বেশি সময় নিচ্ছে গুরু। বড় মাছলি বাবু, কিছু সুতো তো খাবেই। এসব ভাবতে ভাবতেই ড্যাশবোর্ড খুলে একটা কালো চ্যাপটা বোতল বের করে আনেও। বোতলের ছিপিটা খুলতেই একটা উগ্র কটু ঝাঁঝালো গন্ধ ট্যাক্সির মধ্যে ছড়িয়ে পড়ে। গলাটা জ্বলে যায় ভিখুর। একসঙ্গে এতটা খায়? খানিকক্ষণ চোখ মুখ কুঁচকে বসে থাকে সে। মালের ধক আছে মানতে হবে। পদ্ম বৌদির ভাটিতে বানানো আসলি চিজ, বিষের থেকে কম কিছু না। লোকে নামই দিয়েছে পদ্ম কাঁটা। ভাবতে ভাবতেই ছোপ ধরা দাঁতগুলো বার করে হেসে ওঠে ভিখু। আর ঠিক সেই সময় মোবাইলটা কর্কশ্বরে বেজে ওঠে। ঝটপট বোতলটা ড্যাশবোর্ডে চালান করে দিয়ে সবুজ বোতাম টেপেও। হ্যালো, দাসদা স্টেশন চত্বরে আছেন নাকি? আছি তো। আছেন? বাহ বাহ, ভালোই হলো তবে। আপনাকে তো আমার আর তিতলির ব্যাপারটা বলেছিলাম। তা বলছি কি, ওনা চলে এসছে। আচ্ছা, ও গুরু গুরু গুরু। হ্যাঁ, সঙ্গে আমার 2 শালিও আছে। না সমস্যা কিছু না।
আজকে ঠাকুরমশাই বললেন ভালো লগ্ন নেই তো, তাই আজ বাদ দিয়ে বিয়েটা আমরা কাল করছি। আজকের রাতটা একটু ওই রাজারহাটে আমার পিসিমার ওখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিন না দাদা, প্লিজ। আবার কিন্তু আসতে হবে সকাল সকাল, কালীঘাটে পৌঁছে দিতে হবে। কি দিচ্ছ গুরু, মা কালী বচ্চন টচ্চন পুরো ফেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মা ছাড়া আমাদের আর কে আছেন দাদা? আচ্ছা 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 আচ্ছা, আমরা আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো। ফোনটা কেটে ইঞ্জিন অন করে ভিখু। মনে মনে বলে, স্যার আগে থেকে চিন্তা, তার মানে অন্য সোর্স থেকে তুলেছে। হারামিরা কিছু কাটিং জানে মাইরি। বিগো এমনি হতে হবে তবেই না। সল্টলেকের রাস্তা ধরে উড়ছিল ট্যাক্সিটা। শীতকালের রাত দ্রুত নামে। পিছলে যাওয়া রাস্তার আলোতে ছায়ারা খেলা করে যাচ্ছে পিছনের সিটে বসে থাকা মেয়েগুলোর মুখে। সে মুখে নতুন অ্যাডভেঞ্চারের উত্তেজনা, বিয়ের চিন্তা, লোকলজ্জার ভয়, নাকি অজানা অচেনা শহরে হারিয়ে যাওয়ার উদ্বেগ। কোনটা বেশি সেটা বলতে পারবে না ভিখু। পাশে টেনিয়া বসে ঘন ঘন ঘড়ি দেখছে। হ্যাঁ, স্টেশনে কিছু খেয়েছিলে তোমরা? কই আর। ইস মারি, আমার শালিদেরও না খাইয়ে রেখেছো, আমার নাকটা রাখলে না। বিয়েটা একবার হতে দাও জামাই বাবু, তারপর তো গোটা লাইফের বদলা নেব। একটা ভালো ছেলে পেয়ে আচ্ছা ফাঁদে ফেললে দেখছি তোমরা। ওদের যেখানে ঘাঁটি, তার কেয়ারটেকার সামন্তকে বলাই আছে রেডি থাকতে। আধা তৈরি হয়ে পড়ে থাকা বিল্ডিংটায় কেউ থাকে না। তারই একটা ঘর ওরা নিয়ে রেখেছে। এক টেরে বিল্ডিং, দূর দূর অবধি কেউ নেই। চেঁচিয়ে গলা ফাটিয়ে ফেললেও কেউ শুনতে পাবে না। টেনিয়ার উদ্বেগ অন্য জায়গায়। মালিককে 3টেরই ফটো হোয়াটসঅ্যাপ করে পাঠিয়েছে টেনিয়া। মালিক বলছে কালই তুলে দিতে আসলামের লরিতে। কিছু না ভেবেই 2 লাখ চেয়েছিল। মালিক শোনা মাত্র রাজি হয়ে যায়। এখন টেনিয়ার আফসোস হচ্ছে, আরও কিছু চাইলেই হতো। যাকে আজ রাতটাই তো যা। আচ্ছা স্যাম, আমরা কোথায় যাচ্ছি? বললাম না পিসির বাড়ি, এই তো এ সামনেই বড় ফ্ল্যাট। পিসি একাই থাকে, চিন্তা নেই, সব বলা আছে, তোমাদের কোনো অসুবিধাই হয় না। কি জানি, তোমাদের বাড়িতে গিয়ে উঠলেই তো হতো। তুমি যে বলেছিলে। এই ছি 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 ছি, বিয়ের আগেই মা তোমাকে দেখবেন নাকি? তা হয়? আচ্ছা তো ওই কাল রাত্রি না কি এরা বলে না, একেবারে কাল বিয়ে করি না হয় উঠবে। মা তোমার জন্য বরণডালা সাজিয়েই রেখেছে। কিন্তু এত রাত্রে 3 জন গিয়ে উঠবো, পিসিমণি কিছু মাইন্ড করবেন না তো? অনেকক্ষণ থেকে হাসি চেপে রেখেছে ভিখু। মানুষ এত বোকাও হয়? পিসিমা মাইন্ড করবে? বড় বৌমাকে দেখবে বলে সেই সকাল থেকে মুখিয়ে আছে। আর এখান থেকে কালীঘাট যাওয়া তো সুবিধে, মেট্রোতে একটা মাত্র স্টপেজ। আর তাছাড়া থাকবে তো মাত্র একটা রাত। পিসি শাশুড়িকে একটু ইমপ্রেস করে রাখবে, হ্যাঁ, ফিউচারে কাজে লাগবে, বুঝলে কি না? আচ্ছা। ভিখুর তো ইচ্ছে করছিল স্টিয়ারিং ছেড়ে হাততালি দিয়ে ওঠে। কোথায় লাগে শাহরুখ খান, কোথায় লাগে সালমান। এমনি এমনি কি মালিকের পেয়ারের হতে পেরেছে ছেলেটা? রাজারহাটের মেন রাস্তা দিয়ে চলার সময় রেয়ার ভিউ মিররে আরেকবার মেয়ে 3টের মুখ দেখল ভিখু। উত্তেজনা আর আশঙ্কায় সিটের সঙ্গে প্রায় লেপ্টে গেছে ওরা। ওদিকে টেনিয়া ক্রমশ অস্থির হয়ে উঠছে। সেটা ওর আঙুল মটকানো আর ঘন ঘন ঘড়ি দেখা নিয়েই বোঝা যাচ্ছে। প্রথম বড় সিগন্যাল থেকে গাড়িটা মসৃণ সড়ক ছেড়ে ডান দিকের অন্ধকারে খোয়া বেছানো রাস্তা ধরতেই গাড়ির সঙ্গে মেয়ে 3টেও দুলে উঠল। বড় মেয়েটা বলে উঠল, এটা কোথায় যাচ্ছি আমরা? কিছু বললা, কোথায় যাচ্ছি এটা? জানি না, সাবধানে বস। আরে এত অন্ধকার কেন রাস্তায়? আমরা কোথায় যাচ্ছি? বোঝাই যাচ্ছে বিস্তর ভয় পেয়েছে। বাকি বাচ্চা মেয়ে দুটো আঁকড়ে ধরেছে বড়টার হাত। আধো অন্ধকারেও বোঝা যাচ্ছে যে এদের মুখ ভয়ে আতঙ্কে সাদা বিবর্ণ হয়ে গেছে। টেনিয়া বলে উঠল, এত চেঁচামেচি করার কি আছে?
বললাম তো সামনে, চুপ করে বসে থাকতে পারছো না একটু? মেয়েগুলো ধমক খেয়ে থতমত খেয়ে চুপ করে যায়। একটা হালকা ভয়ার্ত ফোপানির শব্দ শুনতে পায় ভিখু। এরপর শক্ত মুখে বাঁ দিকে স্টিয়ারিং ঘুরিয়ে অন্ধকার বিল্ডিংটার সামনে দাঁড় করায় গাড়িটা। যেখানে এসে থেমেছে গাড়িটা, সেখানে চিৎকার করা মানে অনর্থক সময় আর এনার্জি নষ্ট করা ছাড়া আর কিছু নয়। এদের এই ছটফটানি সামলানোর জন্যই সামন্তকে রাখা। লোকটা আগে পার্টির জন্য বোমা বানাতো। একবার ভোটের আগে অপোজিশনের ছেলেরা ধরে মুখের অর্ধেকটা অ্যাসিড আর আগুনে পুড়িয়ে দেয়। দিনের বেলাতে দেখলেই বুকটা ছ্যাঁত করে ওঠে, রাত্রিরে তো কথাই নেই। রাত্রিরে অন্ধকারে দাঁড়ানো ট্যাক্সির জানালার পাশে এসে এরকম আধপোড়া মুখ নিয়ে কেউ যদি হাতে আবছা হলুদ এমার্জেন্সি লাইট ঝুলিয়ে বলে, ওই নেমে এসো, তাতে চমকে যাওয়াটা স্বাভাবিক। না, আমরা নামবো না, আমরা এখানে থাকবো না। না না, আমরা এখানে থাকবো না, আমরা এখানে থাকবো না স্যার। আমাদের স্টেশনে ফিরিয়ে দিয়ে এসো প্লিজ। দোহাই তোমার পায়ে পড়ি, আমাকে তো তুমি ভালোবাসো তাই না স্যার? প্লিজ স্যার, লক্ষ্মীটি। আমরা কাল সকালে ঠিক কালীঘাটে পৌঁছে যাব, প্রমিস করছি। আমরা এর ভেতরে যাবো না। কালীঘাট যাবে নাকি? শখ কত! টেনিয়ার থাপ্পড়টা সাপের ছোবলের মতোই নেমে এলো তিতলির গালে। সেটা দেখে বাচ্চা মেয়ে দুটোর পাগুলো যেন গেঁথে গেল মাটির মধ্যে। ধীরে সুস্থে নিচু হয়ে তিতলির চুলের গোড়াটা খপ করে ধরল টেনিয়া। শুনবে শালি, টিনি আড্ডেরায় ঢুকেছিস? হ্যাঁ, তোদের চা নৌটঙ্কি এখন থেকে সব বন্ধ, ঠিক? আজ রাতটা মস্তির রাত, কাল যাবি শ্বশুর বাড়ি, ঠিক? বেচাল যদি দেখেছিবে, তিনটেকে কুটি কুটি করে কেটে পুঁতে রেখে দেব। চারিদিকে একবার ভালো করে দেখ দেখ দেখ। যতই চেঁচা, কেউ শোনার নেই। তাই ভালো মেয়ের মতো ঘরে বন্ধ থাক। কয়েক ঘন্টা পরে ভাইদের নিয়ে আসছি, একটু ফুর্তি ফার্তা হবে, ন্যাকড়াবাজি একদম নয়। হ্যাঁ, ওকে বেবি, ওকে। চলো বেবি, ওঠ ওঠ ওঠ, শোনা। চুলের মুঠি ধরে মেয়েটাকে দাঁড় করায় টেনিয়া। তারপর সিঁড়ি ধরে ছেঁচড়ে তুলতে থাকে। মেয়েটাও বোধ হয় চরম আতঙ্কে বোবা পাথর হয়ে গেছে। রেলিং ধরে ধরে সে উঠতে লাগলো। ভিখু আর সামন্ত বাচ্চা দুটোর ঘাড় ধরে টানতে শুরু করায় ওরাও এগোতে থাকে, বদ্ধভূমির দিকে টেনে নেওয়া বলির পশুর মতন। চল চল শালি, না, আমাদের ছেড়ে দাও, আমরা যাবো না। আমাদের মায়ের কাছে নিয়ে চলো না প্লিজ, আমরা যাবো না। ওপরে উঠে ফ্ল্যাটের দরজা খুলে সামন্ত। তিনটে মেয়েকেই ঠেলে দেওয়া হয় ভেতরে। এই দিদি কোথায় আসলো? এখানেই থাকো মামনিরা, ঘন্টা তিনেক বাদে তোমাদের কিছু আশিক জুটিয়ে আনছি, কেমন? বেশি কিচাইন করবে না। সামন্ত, খাবার দাবার যা দেওয়ার দিয়ে দিও। আর শোনো, এদিকে শোনো, তুমি কিন্তু শালা ময়দান ফাঁকা দেখে গোল করতে যেও না, ঝিটনি খুলে হাতে ধরিয়ে দেবো। চলবে ভেকো, চল। এই বলে টেনিয়া দ্রুত নেমে যায় সিঁড়ি বেয়ে। রাস্তার শীর্ণ ল্যাম্পপোস্ট থেকে ঘরে ঢুকে আসা ঘোলাটে মৃত আলোর মধ্যে ভূতগ্রস্ত মেয়ে তিনটেকে রেখে দরজা বন্ধ করে দেয় সামন্ত। রাত 1:30 নাগাদ যখন বালুরঘাটের বিবেকানন্দ কলোনির দত্তগুপ্ত বাড়ির সামনে পুলিশের জিপটা এসে থামল, তখন শুধু দত্তগুপ্ত বাড়ি কেন, পুরো পাড়াটাই উত্তেজনা আর অমঙ্গল আশঙ্কায় জোরো রুগীর মতো কাঁপছে। জিপের আওয়াজ শুনেই তাই দরজা খুলে বেরিয়ে আসতে সময় নেন না তথাগত আর উর্মিমালা। তিতলির বাবা মা আর অতসীও সঙ্গেই ছিল। আশেপাশের বাড়ি থেকেও শটাশট দরজা খুলে উদ্বিগ্ন প্রতিবেশীরা নেমে আসেন। দৌড়ে আসেন স্বর্ণালী আর রূপালীর মা বাবা।
জিপের সামনের সিট থেকে নেমে দাঁড়ান মধ্য 40-এর পেটানো স্বাস্থ্যের 2 পুলিশ অফিসার, আর পিছনের সিট থেকে নেমে আসেন 2 মহিলা পুলিশ কর্মী। আর তারপর ধীর পদক্ষেপে মাথা নিচু করে বাড়ি থেকে পালানো 3 কন্যে। শোনাই স্যার, সব ঠিক আছে তো স্যার? আপনাদের মেয়ে? হ্যাঁ, সব ঠিক আছে, আপনি শান্ত হন। কোথায় গেছিলি মা? তুই কোথায় গেছিলি? মান সম্মান সব চলে গেল আমাদের। স্যার, আপনারা না থাকলে আজ মেয়েগুলোর... স্যার, আমাদের কাজ তো এটাই। আমি অফিসার প্রবীর ব্যানার্জি, সিআইডি স্পেশাল ব্রাঞ্চ। এই 3 মক্কেল শিয়ালদা স্টেশন চত্বরে এদিক ওদিক ঘোরাঘুরি করছিলেন। এই আমার কলিগ গেছিল সেখানে একটা পার্সোনাল কাজে। সন্দেহ হওয়াতে জিআরপিকে বলে 3 জনকে আটকায়। আমাদের বস, উনি আবার আপনাদের ওই দিককারই লোক, আপনার ছাত্র ছিলেন। আপনার নাম শুনে তিনি আর কোনো রিপোর্টের হাঙ্গামা না বাড়িয়ে আমাকে বললেন নিজে থেকে পৌঁছে দিতে। সেই ট্রেন ধরে এসে লোকাল থানা থেকে জিপ নিয়ে, তা একটু রাত হয়ে গেল আর কি। সরি স্যার। কি বলে যে ধন্যবাদ দেবো ভাই, এ উপকার জীবনেও ভুলবো না। হ্যাঁ, আপনার বসের নামটা যদি একটু বলেন। আর বলছি কি, এত রাতে এলেন, একবার বাড়ির দিকে আসবেন না? একটু মিষ্টি মুখ অন্তত। আমাদের কি আর সেই কপাল আছে স্যার? আমরা হলাম গিয়ে স্পেশাল ব্রাঞ্চ, সর্বঘটে কাঁঠালি কলা। এই তো ট্রেন থেকে নেমেছি কি নামিনি, খবর পেলাম রাজারহাটে কোন এক আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ে নাকি 2 পিস বডি পাওয়া গেছে। বুঝলেন না? কি আর বলি, না খাওয়া নেই। এই এত ক্রাইম, এই কটা মাত্র পুলিশ। আচ্ছা, আপনি এই নিন, এই কার্ডটা ধরুন। এতে আমার বসের নাম আর মোবাইল নাম্বার আছে, আপনি কথা বলে নিতে পারেন। চলি তাহলে। ওয়াসিম, চল বাপ, চল 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 চল, স্টিয়ারিং ধর। আজ তো তোরও উপোস, আমারও। বলতে বলতে জিপটা বেরিয়ে যায় পাড়ার মোড়ের দিকে। রাত 12টা নাগাদ ট্যাক্সিটা নিঃশব্দ ঘাতকের মতো এসে দাঁড়ালো রাজারহাটের অভিশপ্ত ফ্ল্যাটটার সামনে। ফটাফট গেট খুলে নেমে এলো টেনিয়া, আসলাম আর বানোয়ারি। গাড়িটা গ্যারেজ করে আসছি গো, আগে থেকে শুরু করে দিও না মায়ের। আজকে নেশা করেছে ওরা, প্রচুর নেশা। প্রথমে ভিআইপির পাশে এক ডান্স বারে, তারপর আসলামের কৈখালির আড্ডায়। ঠিক করে পরিষ্কার করে কথা পর্যন্ত বলতে পারছে না ভিখু। বাকি 3 জনও টলছিল। চাঁদ আর শীর্ণ ল্যাম্পপোস্টের মরা আলো মিশিয়ে মনে হচ্ছিল যেন নরকের আগুনের আলো ছায়ায় দুলছে 3টে মূর্তিমান পাপ। গেটে সামন্ত বসেছিল। টেনিয়া তাকে জিজ্ঞেস করে, কি রে হারামি, মালগুলোকে খেতে দিয়েছিলিস? গেছিলাম দিতে, শালিরা ভেতর থেকে দরজা লাগিয়ে রেখেছে, খুললই না। খুলবে না মানে? হ্যাঁ, দরজা বন্ধ করে ভাবছি বেঁচে যাবে আমার হাত থেকে? আবে ভিকু, জলদি চলবে, চলো পরে। আগে আমি, ভিকু আর আসলাম, তারপর বাকিরা। আর শুনবে, বেশি আনসান মজা কি করবি না, কোথাও যেন তাক ফাঁক না পড়ে। হ্যাঁ, এ হার কাটার মাল নয়। গো, বড় মালটা আমাকে হেভি ইচ্ছে করছে। সাপের মতোই একটা হিস হিস আওয়াজ করে ভিখুর টুঁটিটা আঁকড়ে ধরে টেনিয়া। সালা ঢ্যামনা শখ দেখাবে। হ্যাঁ, চল, একটা টুন্নিকে নিয়ে সাইডে ফুটে যাবি চুপচাপ। হ্যাঁ, চলো ভাই লোক, আজ পার্টি, চল। বলতে বলতেই ওরা একতলায় উঠে আসে নিয়তির অমোঘ অভিশাপের মতো। ভিকু, দরজা খুলতে বল। খুকুমণিরা দরজা খোলো, সোনা, দেখো তোমার শ্বশুর বাড়ির লোক এসেছে। খোলো খোলো খোলো, আরে লজ্জা পেও না, খোলো খোলো, তারপরে খোলো, আগে খোলো, খুকুমণি খোলো। কোনো সাড়া আসে না। ধমকে ওঠে টেনিয়া, এই নেশা যদি ফেটে চেপে মাগি, এই তোদের কি হাল করবো দেখ। বাপের বিয়ে দিচ্ছিস সালা, খোল দরজা, খোল।
এই সালি খোল। এই ভিকু ভাঙ সালা দরজা ভাঙ। কান্ধা লাগা, এই ভিকু কান্ধা লাগা। গুরু এক্ষুনি ভাঙছি। বলতে বলতে টেনে এগিয়ে সে ভিখুকে নিয়ে এগিয়ে ধাক্কা দিতেই দরজাটা যেন অলৌকিকভাবে হাট হয়ে খুলে যায় এবং তার ফলে হুড়মুড়িয়ে ওরা দুজনেই ভিতরে হুমড়ি খেয়ে চলে আসে। আর ঠিক তক্ষুনি যেন অলঙ্ঘনীয় ভবিতব্যের মতোই দরজাটা ওদের পিছনে সজোরে বন্ধ হয়ে যায়। যদিও সেটা খেয়াল করার আগে ওরা সামনের দিকে তাকায় এবং চরম অবিশ্বাসে, সর্বগ্রাসী আতঙ্কে আর হাড় হিম করা ভয়ে স্থাণু হয়ে যায়। সেই অর্ধেক আধার যেন ঘরের মধ্যে প্রাগৈতিহাসিক এক সিলুয়েট তৈরি করেছে। আর তার মধ্যে ওরা দেখল তিনটি নগ্ন শরীর ঘরের মধ্যে বিচিত্রভাবে দাঁড়িয়ে। বড় মেয়েটির ডান হাতে একটি ভয়ালো দর্শন রক্তাক্ত খড়গ, আর তার মাথার জায়গাটা ফাঁকা। সেটা ধরা আছে তার নিজেরই বাঁ হাতে। তার সেই কাটা গলা থেকে ঝর্ণার মতন ছিটকে উঠেছে তিনটি রক্তধারা। তার দুটি ধারা গিয়ে পড়েছে তার দুপাশে দাঁড়ানো বাচ্চা মেয়ে দুটির মুখে, আর তৃতীয়টি নিজেরই কাটা মুন্ডুটির মুখে। বড় মেয়েটির গলায় দুলছে নরকরটির মালা, আর উদ্ধত দুই স্তনের মাঝে পৈতের মতন জড়িয়ে আছে একটি কুচকুচে কালো কেউটে। ঘরের মধ্যে উঠেছে এক চাপা ঘূর্ণি, আর সেই প্রবল হাওয়ায় উড়ে যাচ্ছে তাদের খোলা চুল, যেন দাউ দাউ করে জ্বলছে নরকের কালো আগুন। বাচ্চা মেয়ে দুটি চোখ খুলে পরম আবেশে পান করে যাচ্ছে সেই অঝোর ধারায় উৎসারিত রক্ত। তাদের হাতেও একটি করে ভীমকায় খড়গ। রক্তে ভেসে যাচ্ছে তাদের সমস্ত মুখ। রক্ত স্নাতা সেই ভয়ঙ্করী দুজনকে দেখে মনে হচ্ছে যেন সাক্ষাৎ রক্ত পিশাচী ডাইনি। দেওয়ালে, সিলিংয়ে, জানালার কাঠে লেগে আছে তাজা রক্তের ছাপ। সারা মেঝে থই থই করছে রক্তে, যেন আজ বিশ্ব চরাচরের সমস্ত রক্ত এই ঘরের মধ্যে। আওয়াজ শুনে একই সঙ্গে তিনটে মাথায় এদিকে ফেরে। রক্তমাখা মুখে সাদা দাঁত বার করে তিনটি মুখী খল খল করে একটু হেসে নেয়। তারপর যেন পাতালের গভীর থেকে, সমুদ্রের বুকের থেকে, আগ্নেয়গিরির আগুন থেকে উঠে এলো এক প্রশ্ন। উচ্চারিত হলো একই সঙ্গে তিনটি গলায়, এখনকার মতো গপ্প মিলে ঠেকের সময় শেষ। পরের সপ্তাহে আরো একটা নতুন গপ্প নিয়ে আসবো আমি। Till then, like, share and subscribe to my channel and don't forget to click on the bell icon for notifications. নিজে তো শুনছেনই, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রত্যেক শনিবার রাত 9টায় আমি মীর নিয়ে আসি গপ্প মিলে ঠেক, আপনার গপ্পের প্লেলিস্ট।